গল্পের নাম সঙ্গীন হৃদয়ানুভূতি সিজন 2 কলমে জান্নাতুল ফিরদৌস মিথিলা। গল্পের ষষ্ঠ পর্ব। হাসি থামা না জান বাচ্চা, তোর গালের গর্ত দুটো যে আমায় ভীষণ টানছে। হাসির মাঝে রৌদ্রের এহেন কথায় চট করে হাসি মুখটা থমথমে হয়ে আসে অরিনের। চোখ দুটো হয়ে আসে সরু। সে তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠতে নিলে আবারও তার হাতের কোনোই চেপে বিছানায় শুইয়ে দেয় রৌদ্র। পরক্ষণে নিজেও বিছানায় গা এলিয়ে দিয়ে মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অরিন কপট রাগ দেখায়। মেকি গাল ফুলিয়ে বলে, আপনি একটা জাতা ডাক্তার সাহেব, খালি আমায় লজ্জা দেবার পায়তারা খোঁজেন সবসময়ে। প্রেয়সীর এমন গাল ফুলানো কথাবার্তায় মুচকি হাসে রৌদ্র। অরিনের কাছে আরেকটু এগিয়ে আসতে নিয়ে আবারও কি একটা মনে করে পিছিয়ে গেল সে। অরিন সন্নিগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। কিছু বলবে তার পূর্বেই রৌদ্র বলে, তোকে ভালোবাসি সানশাইন, তোর সব মান অভিমান লজ্জা সবটাকে ভালোবাসি। তুই আমার মন বাগানে ফুটে ওঠা একমাত্র পবিত্র ফুল। তোকে কিভাবে বিয়ের আগেই গভীরভাবে ছুঁয়ে দিয়ে অপবিত্র করি বলতো? এটা যে আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আমার এই হৃদয়টা না একদমই কথা শোনে না জানিস। তুই যতবার আমার সামনে আসিস ঠিক ততবার তোকে গভীরভাবে ছুঁয়ে দেয়ার ইচ্ছে জাগে এ মনে। খুব কষ্ট হয় নিজেকে সামলাতে সানশাইন, খুব কষ্ট হয়। চোখে মুখে একরাশ মায়া টেনে কথাগুলো বলে থামল রৌদ্র। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে শোয়া ছেড়ে উঠে বসে। অরিন এতক্ষণ তীব্র মনোযোগ দিয়ে রৌদ্রের কথাগুলো শুনছিল। কথাগুলো শুনতে শুনতে বেচারির চোখ দুটোর কোটর কখন যে ভরে উঠেছে টেরই পায়নি সে। রৌদ্র খাটের ওপর দুহাতের ভর রেখে মাথা নিচু করে বলল, ঘরে যা জান বাচ্চা। আরেকটা কথা, এমন হুটহাট আমার ঘরে আসিস না সানশাইন, আর বিশেষ করে রাতে। অরিন ধীরে ধীরে উঠে বসে আলতো করে গায়ের ওড়নাটা মাথায় টেনে উঠে দাঁড়ায়। তারপর রৌদ্রের দিকে না তাকিয়ে ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তাই হবে। অরিন ধীর পায়ে চলে যায় রুম ছেড়ে। তার প্রস্থানের পরপরই রৌদ্র মাথা তুলে। ঈষৎ আর খানিকটা আগে মাথাটা তুললেই হয়তো তার এমন রক্তবর্ণ আখিদয় স্পষ্ট চক্ষুগোচর হতো অরিনের। যাকগে, একদিক থেকে ভালোই হয়েছে বটে। কেননা ছেলেটার এমন দৃষ্টি দেখলে মেয়েটাও যে ছটফটিয়ে উঠত মুহূর্তেই। পূব আকাশে ঝলমলে সূর্যের ভেজে ইতোমধ্যেই উত্তপ্ত ধরণী। অথচ সময়টা কিন্তু সকালের। বাড়ির গৃহিণীরা সবাই কেমন মনমরা হয়ে এটা সেটা করে যাচ্ছে। জুবাইদা বেগম আধার মুখে তরকারির পাতিলে খুন্তি নাড়ছেন। রাফিয়া বেগম শশীর সাথে টেবিল গোছাতে ব্যস্ত। অন্যদিকে রাইসা বেগম মাইমুনা বেগমের সাথে রুটি বেলছেন। কাজের ফাঁকে ফাঁকে রাইসা বেগমের টুকটাক কথাবার্তা কিন্তু চলছেই। এই মানুষটা আবার বেশিক্ষণ চুপচাপ থাকতে পারেন না, যদিও এটা তার বিশেষ একটা গুণ। পাশ থেকে মেহনুর এহসান কি যেন একটা খুঁটোখুটি করছেন। তখনই আমেনা বেগম রসুই ঘরে ঢোকেন। পান খাওয়া লালচে দাঁতগুলো দিয়ে খানিকটা হেসে বললেন, বড় বউ, একখান কথা কইতে আইছিলাম। জুবাইদা বেগম হাতের কাজে খানিকটা অব্যাহতি দিয়ে পেছনে তাকান। আমেনা বেগমের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, জি চাচি, বলুন কি বলবেন। পৌরা কিছুক্ষণ সংকোচ করলেন। তা দেখে জুবাইদা বেগম ফের বললেন, বলুন চাচি। আমেনা বেগম এবার ছলছল চোখজোড়া নিবন্ধ করলেন জুবাইদা বেগমের দিকে। বলতে লাগলেন, বউ, তোমরা তো আইজকাই যাইবাগা। তাই আমি কইতাছিলাম কি, একবার যদি ওই বাড়ি তো গিয়া তোমার চাচি শাশুড়িরে দেইখা আইতা তাইলে হুহুত ভালা হইত। বেডির অবস্থা বেশি একটা ভালা না। বিছানা লইয়া লাইছে হেই কবে। তোমরা আইছো হুনছে পর থেইক্কাই তোমাগরে এক পলক দেখতে চাইছে। যদি তোমরা একটুখানি শেষ দেখা দেইখা আইতা হেতিরে তাইলে ভালা হইব। শত হইলেও বেদিরে তো বেডির করা পাপে ধরছে। শেষ কথাটা শুনে খানিকটা আতকে ওঠেন রাফিয়া বেগম। টেবিল গুছিয়ে এসে সেই কখন থেকে আমেনা বেগমের পেছনে দাঁড়িয়ে চুপচাপ সবটা শুনছিলেন তিনি। কিন্তু শেষ কথাটায় বড্ড কষ্ট লাগল তার। তিনি আহত গলায় বলেন, না চাচি, ওভাবে বলবেন না।
আল্লাহ এভাবে কাউকে তার পাপের শাস্তি না দিক। মানুষটা যেমনই হোক, আল্লাহ যেন তাকে শেফা দান করে। আমেনা বেগম হালকা মাথা দুলালেন। মলিন হওয়া শাড়ির আঁচলে চোখ দুটো মুছে নিয়ে বললেন, শুধুই কি বলি গো বউ, হেইতে যেই কিচ্ছা কাহিনী করছে তোমার শাশুড়ির লগে, তার লাইগা হইলেও হের এখন বেজায় আপসুস হয়। দেহ না, কোবার আইছে তোমগো খোঁজে। এখন কও তোমরা কি যাইবা? এ পর্যায়ে সবাই মৌন রইল। সকলের দৃষ্টি এসে পড়ল জুবাইদা বেগমের দিকে। হয়তো তার সিদ্ধান্তের ওপরই ভরসা করছেন সকলে। জুবাইদা বেগম কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবলেন। পরক্ষণেই গলা মৃদু খাকারি দিয়ে বলে ওঠেন, যাব চাচি। একজন মৃত্যুশয্যাশায়ী মানুষকে শেষবারের জন্য দেখতে হলেও যাব। তার এহেন কথায় সকলে একমত হলেও বাদ সাধলেন মেহনুর। মুখে একরাশ ঘৃণার প্রলেপ একে মোটা কণ্ঠে বললেন, কেন বড় ভাবি? কেন ওই খুনি মহিলাকে দেখতে যাবে তোমরা? কি দরকারে যাবে? যেই মানুষটা আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, সেই মানুষটাকে শেষবারের মতো দেখতে যেতে চাচ্ছ তোমরা? জুবাইদা বেগম হাতের কাজ ফেলে এগিয়ে আসেন মেহনুরের দিকে। মেয়েটা ইতোমধ্যেই কেঁদে দিয়েছে। জুবাইদা শাড়ির আঁচল টেনে আলগোছে মুছে দিল মেহনুরের চোখ। বোঝাতে লাগল, মেহু, কার মৃত্যু কখন হয় তা আমরা কেউ জানি না বোন। জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটাই বিধাতার হাতে। আম্মার মৃত্যুতে হয়তো উসিলা ছিলেন তোমার চাচি, কিন্তু মৃত্যু তো অনিবার্যতাই না। তাছাড়া সেই মানুষটা নিজের পাপের শাস্তি ইতোমধ্যেই যা পাওয়ার পেয়ে গেছে, বাকিটুকু না হয় আল্লাহই দিবেন। তাছাড়া ভুলে যেও না, ক্ষমা করা কিন্তু মহৎ গুণ। মেহনুর কি বুঝল কথাগুলো? তিনি তো অশ্রুসিক্ত লোচনে তাকিয়ে রইল ভাবিদের দিকে। সকাল সকাল উঠোন জুড়ে বাড়ির কর্তাদের চা নাশতার আড্ডা বসেছে বেশ। বৃদ্ধ আবুল মিয়া এটা সেটা বলে যাচ্ছেন আর তার সঙ্গেই নিজেদের মতো বিনিময় করে যাচ্ছেন কবির সাহেব আর তার ভাইয়েরা। কথা বলার এক পর্যায়ে সেখানে এসে উপস্থিত হয় রৌদ্র আর অনিক। কবির সাহেব সরু চোখে তাদের দিকে তাকিয়ে ফের দৃষ্টি সরিয়ে নিলেন। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, সন্ধ্যায় রওনা দিচ্ছি। তোমরা চাইলে গ্রামটা একবার ঘুরে আসতে পারো। অনিক আলতো করে মাথা কাত করে। রৌদ্র সেদিকে তেমন পাত্তা না দিয়ে খালি চেয়ার টেনে বসে পড়ে আলগোছে। আবুল মিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, দাদু ভাই, আপনার গিটে ব্যথাটার কি অবস্থা এখন? বৃদ্ধ তার ফোকলা দাঁতগুলো বের করে একগাল হাসল। রৌদ্রের মাথায় হাত রেখে কৃতজ্ঞতার সহিত বলল, এখন এক্কেবারে কইমা গেছে ভাই। তোমার দেওয়া ঔষধটা আমার মেলা উপকারে আইছে। রৌদ্র মুচকি হাসল। তার সাথে উপস্থিত সকলেও মুগ্ধ চোখে তাকিয়ে রইল রৌদ্রের পানে। কবির সাহেব ছেলের প্রশংসায় মৃদু হাসলেন। পরক্ষণেই তা মিলিয়ে দিলেন অজানায়। মুখাভঙ্গি আগের ন্যায় রেখে আয়েশ করে চায়ের কাপে চুমুক বসাচ্ছেন তিনি। সকাল পেরিয়ে দুপুর গড়িয়েছে। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে রোদের উত্তপ্ততা। অরিনসহ বাড়ির মেয়েগুলো সবাই এসে বসেছে পুকুর ঘাটে। রোদের যা উত্তাপ, সেখানে পুকুর ঘাটের বড় বড় গাছগুলোর ছায়াতলেই যেন প্রাণটা জুটছে সবার। শশী বসে আম কাটছে, কুহেলি মাখছে পাকা জামমাখা। সোহেলি গেছে বাড়ির ভেতরে নুন মরিচ গুঁড়ো আনতে। কাঁচা আম কি আর এমনি এমনি খাওয়া যায়? সেগুলো খেতে হলে নুন লঙ্কা গুঁড়ো যে চাই চাই। অরিন এক পা ভাঁজ করে অন্য পা দুলিয়ে বসে আছে ঘাটের পাশের উঁচু বেঞ্চিতে। তার পাশেই বসে অনবরত কথা বলে যাচ্ছে আহিরা। আর মাহিরা করছে আরেক কাজ। পুতুল আর রাতুল দুজনকে নারকেল পাতা দিয়ে চশমা বানিয়ে দিচ্ছে গুণী মেয়েটা। তা দেখে অরিন খানিকটা চেঁচিয়ে ওঠে, এই মাহি, ওদের জন্য বানানো শেষ হলে আমাকেও একটা বানিয়ে দিস প্লিজ। মাহিরা তাকায় অরিনের দিকে, মৃদু হেসে বলে, আচ্ছা। শশী আম কাটা শেষ করে উঠে দাঁড়ায়। পুকুরের সিঁড়ি নিচে নেমে বটিটা হালকা ধুয়ে, নিজেও হাত দুটো ধুয়ে চলে আসে। এসেসবাইকে তাড়া দিয়ে বলে ওঠে, এই, যারা যারা খাইবে তারা চইলা আসো, নাইলে কিন্তু পড়ে ভাগেও পাইবা না। মেয়েটার বলতে দেরি, সকলের এসে হুমড়ি খেয়ে পড়তে দেরি নেই।
একে একে সবাই যার যার মতো আম নিয়ে খেতে শুরু থাকে আয়েশ করে। খাওয়ার এক পর্যায়ে সেখানে আগমন ঘটে তামিমের। ছেলেটার আজকে গেটআপটাই আলাদা। সবসময়ের মতো ঢিলেঢালা শার্ট আর প্যান্টের বদলে আজকে তার গায়ে শোভা পাচ্ছে টি শার্ট আর শর্টস। শশী খেতে খেতে আড়চোখে তাকিয়ে রইল তামিমের দিকে। হয়তো বুঝতে চেষ্টা করছে ছেলেটার ভাবভঙ্গি। তামিম হালকা হেসে বলে ওঠে, কি খাচ্ছ তোমরা? শশী নাক কুচকায়। অতঃপর জবাব দেয়, গরুর মাথা। খাইবা? এহেন কথায় তামিম ভ্রু কুচকায়। দৃষ্টি খানিকটা সরু করে খেকিয়ে বলে ওঠে, ফাইজলামি করস আমার লগে? মুখে দেহি একগাদা আম ঢুকাইয়া রাখছস, তার ওপর মিছা কথা কস আমার লগে। শশী এবার চটে যায়। মুখ ঝামটি মেরে বলে, চোখে যখন এতই পাওয়ার, তাইলে মুখে মুখে হুদাই কথা খরচ করো কেন? তুমি তো দেখতেই পারতেছ আমরা কি খাই, তাইলে আবার জিগাও কোন আক্কেলে? তামিম দাঁত কটমট করে কিছু বলতে যাবে তার আগেই অরিন তাদের থামিয়ে দেয়। বলে, আরে থামো তোমরা, এভাবে ঝগড়া না করে আম খাও। তামিম ভাইয়া, এই নিন। বলেই কাটা আমের বাটিটা এগিয়ে দেয় তামিমের দিকে। তামিমও অরিনের দিকে একবার তাকিয়ে বাটি থেকে আম তুলে নেয়। বলে, শুধু তুমি বললে দেখে চুপ করে গেলাম, না হলে আজকে ওরে ঠিকই পানিতে চুবানি খাইয়ে ছাড়তাম। অরিন ঠোঁট টিপে হাসে। শশীর দিকে তাকাতেই দেখতে পায় মেয়েটার সরু দৃষ্টি যা কি না তামিমের দিকেই নিবন্ধ। অরিন অবস্থার বেগতিক দেখে শশীর হাত ধরে নিজের সাথে বেঞ্চিতে নিয়ে আসে। তখনই তামিম ফের বলে ওঠে, আচ্ছা তোমরা তো আজকেই চলে যাবে তাই না? আহিরা পাশ থেকে ফট করে জবাব দেয়, হু, কেন? তামিম এবার মৃদু হাসে। সময় নিয়ে বলে, না ভাবছিলাম আজকে বিকেলের দিকে তোমাদের না হয় গ্রামটা একটু ঘুরে দেখাই। কেননা তোমরা তো বিয়ে উপলক্ষে এতদিনে একবারও ঘোরার সুযোগ পাওনি। তাই বলছিলাম তোমরা যদি চাও তাহলে আজ না হয় আশপাশটা একটু ঘুরে দেখলে। তামিমের কথাটা বেশ মনে ধরল সকলের। ঠিকই তো, বিয়ের জন্য তারা তো কোথাও ঘুরতে অবধি গেল না। অরিন চুপ করে রইল। পাশ থেকে কুহেলি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হ্যাঁ, অবশ্যই। আজকে তাহলে গ্রামটা ঘুরে আসি আমরা। এই কি বলিস তোরা? অগত্যা সকলেই অবশেষে রাজি হল প্রস্তাবে। অরিনও খানিকক্ষণ দোনমনো করে শশীর চাপাচাপিতা পড়ে অবশেষে রাজি হল। তা দেখে তামিমের ঠোঁটের কোণে বক্র হাসি ফুটে ওঠে। কে জানে আবার কি চলছে তার মনে। কিছুক্ষণ পরে রিমি কোথা থেকে যেন ছুটে আসে সকলের মাঝে। এসেই দুই হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে মেয়েটা। অরিন এগিয়ে এসে মেয়েটার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে রিমু? এভাবে হাঁপাচ্ছ কেন? রিমি সময় নিল স্বাভাবিক হতে। তারপর থেমে থেমে বলল, অরিপু, তোমায় ছোট মামি ডাকছে। ছাদের চিলেকোঠার ঘরে। একটু তাড়াতাড়ি যেতে বলেছে তোমায়। অরিন মাথা নাড়িয়ে সায় জানায় রিমির কথায়। তারপর হাতে থাকা আমটা খেতে খেতেই চলে যায় বাড়ির ভেতরে। পেছনে থেকে অবশ্য কেউ একজন নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকে। ছোট মা। ও ছোট মা, কোথায় তুমি? ছাদে এসে এক প্রকার হাঁক ছুড়ছে অরিন। কিন্তু আশপাশ থেকে কোনরূপ প্রত্যুত্তর আসছে না তার ছোট মার। অরিন খেতে খেতেই চিলেকোঠার ঘরের দিকে যায়। ভিড়িয়ে রাখা দরজা সামান্য ঠেলে দিতেই ভেতর থেকে একজোড়া পুরুষালী হাত এসে টেনে নিয়ে যায় মেয়েটাকে। অরিন ভরকায়। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে ওঠে মেয়েটা। চোখ কুঁচকে চিৎকার করতে যাবে তার আগেই তার মুখটা চেপে ধরে সামনের মানুষটা। ফিসফিসিয়ে বলে, এই সানশাইন, আমি এটা। দেখ আমার দিকে। চোখ খোল যান। কর্ণকুহরে পরিচিত কণ্ঠ পৌঁছতেই ফট করে। আখিদয় মেলে তাকায় অরিন। কিয়তক্ষণ পলকহীনভাবে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্র মেয়েটার মুখ হতে হাত সরায়। তখনই অরিন মেকি অভিমানী কণ্ঠে বলল, এভাবে কেউ ভয় দেখায়? আরেকটু হলেই তো জানটা বেরিয়ে আসত আমার। চট করে হৃদয়ের মাঝে গুটিকয়েক ভাঁজ পড়ল রৌদ্রের। গম্ভীর গলায় শুধায় সে, জান বেরিয়ে আসবে মানে?
আমি বেঁচে থাকতে এই কথা মুখে আসে কেন তোর? অরিন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। ছেলেটাকে সে বলল কি, আর ছেলেটা বুঝল কি? অরিন শুধরে দিয়ে বলল, না, আমি এমনভাবে বলতে চাইনি। আসলো হয়েছে, থামো। আর কখনো যেন এসব ফালতু কথা মুখে না আসে তোর। ওকে? তৎক্ষণাৎ মাথা ঝাঁকায় অরিন। স্বস্তির একখানা নিঃশ্বাস ফেলে যেই না চলে যেতে নিবে অমনি তাকে দুহাতের মাঝে আটকে ফেলে রৌদ্র বলে ওঠে, তোকে কি আমি যেতে বলেছি? অরিন মাথা নাড়িয়ে না জানায়। রৌদ্র ফের বলে, তাহলে? অরিন নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল জোরসড়ভাবে। রৌদ্র খানিকটা এগিয়ে এসে মেয়েটার ঘর্মাক্ত ললাটে আলতো করে চুমু একে দেয়। তারপর মেয়েটার চোয়ালে আলতো করে ধরে উঁচুতে তুলে বলল, বিকেলে কোথাও যাওয়ার প্রয়োজন নেই জান। সবাই গেলেও তুই বাড়িতে থাকিস কেমন? আমি তোকে ঢাকায় নিয়ে গিয়ে ঘুরিয়ে আনব, ঠিক আছে? অরিন উপর নিচ মাথা দোলায়। তা দেখে রৌদ্র মুচকি হাসল। কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বলল, আর হ্যাঁ, কোন ছেলের সাথে হেসে হেসে কথা বলার দরকার নেই সানশাইন। এই ওয়েট, হেসে হেসে কথা কি? তোর কোন ছেলের সাথেই কথা বলার প্রয়োজন নেই, ওকে? কেউ কথা বলতে এলেও জাস্ট ইগনোর দেম। গট ইট সানশাইন? এ পর্যায়ে দুষ্টু হাসল অরিন। চোখ দুটো সরু করে প্রশ্ন করল, আপনি কি জেলাস হচ্ছেন ডাক্তার সাহেব? রৌদ্র ঠোঁট কামড়ে ধরে নিজের। অরিনের চোখের দিকে নিজের ঘোলাটে চোখ দুটো রেখে স্মিত হেসে বলল, কোন সন্দেহ? খিলখিল হাসিতে মেতে ওঠে অরিন। হাসতে হাসতে মেয়েটার দাঁড়িয়ে থাকাও মুশকিল হয়ে পড়েছে যেন। তার এমন ভুবনমোহিনী হাসিতে নিজেও এক পর্যায়ে হেসে ওঠে রৌদ্র। তারপর একদৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, তোর মুখের হাসিতে কারো নজর না লাগুক। বিনিময়ে পৃথিবীর সকল কলঙ্ক আমার নামে থাকুক। ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন কবির সাহেব। তখনই কাজকর্ম শেষে ঘরে ঢুকেন জুবাইদা বেগম। স্বামীর দিকে তাকিয়ে মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে আসেন বিছানার কাছে। স্বামীর শিউরে বসে ধিমি স্বরে বললেন, রোদের আব্বু, ঘুমিয়ে আছো? চোখ মেলেন কবির সাহেব। আলতো হেসে বললেন, না, কিছু বলবে? জুবাইদা বেগম খানিকক্ষণ ইতস্তত করতে লাগলেন। তার এহেন ভাবমূর্তি দেখে কবির সাহেব গম্ভীর হলেন। কি হল? বলো, কি বলবে? জুবাইদা ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। মনে একরাশ সাহস সঞ্চার করে বললেন, আমি? না, আসলেও আমরা সবাই চাচ্ছিলাম যদি একবার ওই বাড়ি গিয়ে চাচিকে। কথাটা শেষ করবার আগেই হাত বাড়িয়ে থামিয়ে দিলেন কবির সাহেব। মুখভঙ্গি আরেকটু শক্ত করে নিলেন মুহূর্তেই। কাঠোকাঠ গলায় বললেন, একবার বলেছ তাই কিছু বললাম না। কিন্তু দ্বিতীয়বার ভুলেও এ কথাটা উচ্চারণ করতে যেও না জবা। কেননা পরবর্তীতে আমি হয়তো এতটাও শান্ত থাকব না জবাব দিতে। আশা করি তুমি তোমার কাঙ্ক্ষিত কথার উত্তর পেয়ে গিয়েছ। কথাটা বলে আর এক মুহূর্তও বিছানায় থাকলেন না কবির সাহেব। গটগট পায়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। অথচ পেছনে পড়ে রইলেন আহত মনের জুবাইদা বেগম। স্বামীর চলে যাওয়ার পানে তাকিয়ে মনে মনে বললেন, এই রাগ যেন আবার নতুন কোন শোকের ছায়া না নিয়ে আসে রোদের আব্বু। তোরা আবার কোথায় যাচ্ছিস এখন? আর কিছুক্ষণের মধ্যেই তো রওনা দিতে হবে। রাফিয়া বেগমের কথায় পেছনে ফিরে আহিরা। চুলের পিঠে বোকলিপটা ঠিকঠাক করে নিয়ে ব্যস্ত গলায় বলল, মেজো মা, আমরা সবাই একেবারে রেডি হয়েই নিচে নেমেছি। আমরা এখন যাচ্ছি গ্রামটা একটু ঘুরতে। ঘোরা শেষ হলে এসেই রওনা হব একেবারে। ঠিক তো? সময়মতো এসে পড়িস সবাই, কেমন? রাফিয়া বেগমের উদ্বিগ্ন কণ্ঠে বলা কথায় মুচকি হেসে সায় জানায় আহিরা।
দ্রুত কদমে বাইরে গিয়ে মিনিটের ব্যবধানে আবারও ফিরে আসে সে। তা দেখে রাফিয়া বেগম ফের বললেন, কি হলো? কিছু ভুলে গেলি নাকি? আহিরা এদিক ওদিক দৃষ্টি ঘোরায়। বলে, অরিপু কোথায় মেজমা? আপুও তো যাবে বলেছিল। রাফিয়া বেগম বসা ছেড়ে উঠে দাঁড়ায়। জোর গলায় ডাক ছাড়েন দোতলার দিকে, অরি, অরি, নিচে নাম মা। প্রায় মিনিট খানেক পর নিচে নামে অরিন। পরনে তার সাদামাটা কাপড়। রাফিয়া বেগম ভ্রু গোটালেন। বললেন, তোর নাকি ঘুরতে যাওয়ার কথা? তাহলে এখনো রেডি হলি না যে? অরিন মাথা নাড়িয়ে নাকচ করে। খামখেয়ালি কণ্ঠে বলে, না মা, এখন কোথাও যেতে ইচ্ছে করছে না। আরেকটু পর তো রওনা দিতেই হবে, তাই না? অরিনের কথা শেষ হতেই আহিরা আহত গলায় বলল, কি বললে? তুমি যাবে না মানে? তুমি না গেলে আমরা যাব কেন? যাব না আমরা। অরিন এগিয়ে আসে। আহিরাকে বুঝিয়ে বলে, আহি একটু বোঝ। আমার ইচ্ছে করছে না সত্যি। ঠিক আছে ফাইন। যেতে হবে না তোমার। আমিও যাচ্ছি না। এরূপ পরিস্থিতিতে রাফিয়া বেগম অরিনের দিকে তাকিয়ে বললেন, তুই তো এর আগে কখনো যাসনি ঘুরতে। আজকে না হয় ওদের সাথে ঘুরে আয়। অগত্যা মায়ের এবং বোনের জুড়োজুড়িতে না চাইতেও রাজি হতে হল অরিনকে। মেয়েটা মুখে মুখে রাজি হলেও মনে তার হাজারটা সংশয় এসে দানা বাঁধছে। তার ডাক্তার সাহেব যদি রাগ করে এ নিয়ে তখন? ভাইয়া, আর কত দূর? গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটছে অনিক আর রৌদ্র। অনিক যদিও একটু পরপর এটা সেটা জিজ্ঞেস করে যাচ্ছে, কিন্তু প্রত্যুত্তরে রৌদ্র বরাবরের মতো নিশ্চুপ। এবারেও তাই হল। রৌদ্র অনিকের প্রশ্নের জবাব না দিয়ে হেঁটে যাচ্ছে সামনের দিকে। অনিক এবার দৌড়ে এসে রৌদ্রের পথ আটকে দাঁড়ায়। বলে, তুমি বলবে আমরা এখন কোথায় যাচ্ছি? রৌদ্র সরু চোখে তাকিয়ে অনিকের দিকে খানিকটা সময় নিয়ে বলে, তোর বউকে দেখতে যাচ্ছি, চল। রৌদ্রের কথায় অনিক অবাক হয় বেশ। পরক্ষণেই বলে, মজা করো না ভাইয়া। কোথায় যাচ্ছি আমরা? রৌদ্র আগের ন্যায় অভিব্যক্তি ধরে রেখে গম্ভীর গলায় বলল, তোর কি আদৌ মনে হচ্ছে আমি মজা করছি? অনিক মাথা নাড়ায়। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, সত্যি যাচ্ছি। কিন্তু ওকে এখন কই পাবো আমরা? সামনেই পাবি। তোর সম্বন্ধীর সাথে ঘুরতে আসছে শুনলাম। অনিক একবার খামখেয়ালি হয়ে আচ্ছা বলে অন্যদিকে তাকায়, কিন্তু পরক্ষণেই কথাটা বোধগম্য হতেই চোখ দুটো বর্ষর হয়ে আসে ছেলেটার। রৌদ্রের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, সম্বন্ধী মানে? ইকরার আবার বড় ভাই আছে নাকি? রৌদ্র হাসল ঠোঁট পিষে। বাম ভ্রু খানিকটা উঁচিয়ে গম্ভীর গলায় বলে, যাকে ভালোবাসিস বলছিস, তার ভাই আছে কিনা সেটাই জানিস না? সিরিয়াসলি অনিক? সেই মনিউ। অনিক লজ্জিত মুখে মাথা চুলকায়। বিড়বিড়িয়ে বলে, ভালো তো বউকে বাসি, বউয়ের ভাইকে না। তাই তো বউয়ের প্রতি ইন্টারেস্টেড হচ্ছি, তার ভাইয়ের প্রতি না। বিকেলটা নেমে এসেছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে রং বদলাচ্ছে, লালচে আভা ছড়িয়ে পড়ছে মাঠের প্রান্ত ছুঁয়ে দূরের গাছগাছালিতে। গ্রামের কাঁচা রাস্তায় ধুলা উড়ছে সামান্য, কাঁচা মেঠোপথের একপাশে ঢেউ খেলানো পুকুর। পুকুরের জলে তখনও দুপুরের রোদ্দুরের রেশ, তবুও জল যেন একেবারেই শান্ত। পাড়ের কদমগাছ তার ছায়া ফেলে রেখেছে নীরবতায়। নারিকেল গাছে বসে আছে কয়েকটা শালিক, আর মাঝে মাঝে কাকা শব্দ করে উড়ে যাচ্ছে কাকের দল। গ্রামের পরন্ত বিকেলের এহেন সৌন্দর্যে মুগ্ধ সবাই। হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে অরিনরা। আর কিছুটা সামনে এগুলেই গ্রামের স্কুল মাঠ।
সেখানে আবার আজকে ছোটখাটো একটা মেলা বসেছে। কুহেলি, শশী তো মেলা দেখেই বেশ উল্লাসিত। তারা এক প্রকার ছুটে যায় মেলার দিকে। আহি, মাহি ও বাচ্চা দুটো তাদের হাত ধরে মেলার দিকে যায়। পেছনে পড়ে রইল অরিন আর তামিম। অরিন বিরক্তি নিয়ে একে একে অনেকগুলো কল দিয়েই যাচ্ছে রৌদ্রের ফোনে, কিন্তু বারবার ফোনটা নট রিচেবল বলছে। হয়তো নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। অরিন ধীরে ধীরে এগিয়ে আসে মেলার দিকে। তখনই পেছনে থেকে তার এক হাত চেপে ধরে তামিম। অরিন থামে। তৎক্ষণাৎ চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ঝটকা মেরে নিজের হাতটা ছাড়িয়ে নেয় তামিমের হাত থেকে। ঝাঝালো গলায় বলে, আমায় ছোঁয়ার সাহস পেলেন কোথায় আপনি? তামিম অরিনের ঝাঝালো কথাতেও মুচকি হাসছে। অরিন এতে বেজায় বিরক্ত হল। আরেক ধাপ চটে গিয়ে বলল, এভাবে পাগলের মতো হাসছেন কেন আপনি? আমার কথা কানে যাচ্ছে না আপনার? তামিম এবার আশেপাশে নজর দেয়। জায়গাটা বেশ ফাঁকা। অদূরেই মেলা বসা, এদিকটা প্রায় জনমানবহীন। তামিম এই সুযোগটাই কাজে লাগায়। ফোন বের করে কাউকে কি যেন একটা মেসেজ পাঠালো। তারপর অরিনের দিকে তাকিয়ে বলল, সরি অরিন। আসলে আমি তোমার সাথে একটু ফ্রি হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম হাত ধরলে হয়তো তুমি তেমন মাইন্ড করবে না। কিন্তু তুমি কষ্ট পেয়েছ, তার জন্য আমি দুঃখিত। প্লিজ ফরগিভ মি। এতবার ক্ষমা চাওয়ায় অরিন আর না বলতে পারল না। সে নাক ফুলিয়ে শক্ত গলায় বলল, ঠিক আছে। বাট রিমেম্বার ওয়ান থিং, এভরিওয়ান আর নট সেম। তামিম তড়িৎ মাথা ঝাঁকায়। হাত বাড়িয়ে সামনে ইশারা করে বলল, চলো যাওয়া যাক তাহলে। অরিন আর কিছু না বলে আগে আগে সেখান থেকে হাঁটা শুরু করে। কিছুটা সামনে যেতেই কেউ একজন পেছনে থেকে তার মুখে রুমাল চেপে ধরে। অরিন হাত পা ছুঁড়ে সবেগে হাতের নখ দিয়ে খামচে ধরে পেছনের মানুষটাকে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি শেষে অরিন কিছুটা দুর্বল হয়ে আসে। এই সুযোগে পেছনে থাকা তামিম তাকে জোর করে টেনে নিয়ে যায় রাস্তার ওপাশের জনমানবহীন গুরুর গোয়ালের দিকে। অরিন তখনও সজাগ। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মেয়েটা, কিন্তু পুরুষালী শক্তির কাছে বরাবরই হার মানছে তার মেয়েলি শক্তি। তামিম অরিনকে এক প্রকার ছুঁড়ে ফেলে গরুর ঘরের দিকে। তারপর নিজেও ঘরটায় ঢুকতে নেয়, তখনই পেছনে থেকে তার পিঠ বরাবর সজোরে লাথি বসায় কেউ। হঠাৎ আক্রমণে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে উল্টে পড়ে তামিম। পিঠে হাত চেপে পেছনে তাকাতেই দেখতে পায় রৌদ্রের অগ্নিমূর্তি রূপ। অনিক দৌড়ে এসে বোনকে উঠে বসায়। গা থেকে খড়ের অংশবিশেষ ছাড়িয়ে দিয়ে বোনকে বুকে চেপে ধরে সে। কাপা কাপা গলায় শুধায়, বনু, তোর কিছু হয়নি তো? অরিন কি বলবে? সে তো ভাইকে পেয়ে বুক ভাঙা কান্নায় ভেঙে পড়েছে নিমিষে। ভাইয়ের পিঠ শক্ত করে আঁকড়ে ধরে কাপা কাপা গলায় থেমে থেমে বলে, ভাইয়া আমায় জোর করে এখানে নিয়ে এসেছে। ও খুব খারাপ ভাইয়া, খুব খারাপ। বোনের মুখে এহেন কথা শুনে নিজের কান্নাগুলোকে আর আটকে রাখতে পারল না অনিক। সেও নিঃশব্দে কেঁদে যাচ্ছে বোনকে বুকে জড়িয়ে। এদিকে রৌদ্র বুঝি তামিম ছেলেটাকে মারতে মারতে মেরাই ফেলবে। হাতের সামনে যা পেয়েছে তাই দিয়েই ছেলেটাকে বেধড়ক মারধর করছে রৌদ্র। পরিশেষে ছেলেটার নাকমুখ ফেটে একাকার অবস্থা। তবুও থামল না রৌদ্র। ঘাড় ঘুরিয়ে আশপাশ খুঁজে গরু বাঁধার রশি খুঁজে পায় সে। ছো মেরে সেটাকে নিয়েই গলায় পেঁচিয়ে ধরে ছেলেটার। তারপর শরীরের সর্বশক্তি দিয়ে চেপে ধরে ছেলেটার গলা। তীব্র আক্রোশে বলতে থাকে, মৃত্যু সমতুল্য অপরাধ করেছিস তুই। তাহলে মৃত্যু তো তোর জন্য অবধারিত বাস্তার্ড। তামিমের চোখ উল্টে আসে। হাত দিয়ে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় তৎপর সে। পা দুটো মাটিতে ছোড়াছুড়ি করছে বেশ। অনিক এবার রৌদ্রের দিকে তাকায়।
পরক্ষণেই বোনকে ছেড়ে দৌড়ে এসে রৌদ্রকে পেছনে থেকে টেনে ধরে অনুনয় করে বলতে থাকে, রোদ ভাই, প্লিজ ওকে ছাড়ো, ও মরে যাবে। মরুক, কঠোর গলায় বলল রৌদ্র। ভাইয়া, ও মরে গেলে তোমার ক্ষতি হতে পারে, আর তোমার কিছু হলে আমার বোনটার কি হবে একবার ভাবো। তৎক্ষণাৎ হাত দুটো ঢিলে হয়ে আসে রৌদ্রের। তামিমকে ছেড়ে দিয়ে এক কদম পেছনে সরে আসে সে। কোমরে দুহাত চেপে ওপরের দিকে মুখ তুলে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে অনবরত। রাগে জেদে মাথাটা ফেটে যাচ্ছে তার। হাতের মুষ্টিতে এখনো লেগে আছে তাজা রক্ত। এই রক্ত শুধু যে তামিমের তা কিন্তু নয়, ছেলেটার হাতও যে বেশ ক্ষত হয়েছে ইতোমধ্যে। প্রায় মিনিট 5 পর রৌদ্র অরিনের দিকে তাকায়। চোখে মুখে তার ভিন্ন এক আক্রোশ। সে সবেগে অরিনের কাছে গিয়ে এক হাতে জোর করে টেনে দাঁড় করাই মেয়েটাকে। অরিনের বাহু বরাবর সজোরে চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলতে থাকে, এই, তোরে আমি বলছিলাম না ওর সাথে আসতে না, তবুও কেন আসলই? উত্তর দে, কেন আমার কথা অমান্য করলি তুই? অরিন প্রত্যুত্তরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শুধু। তা দেখে রৌদ্রের আজ মায়া হওয়ার বদলে রাগটাই যেন বেশি হল। সে এবার সজোরে শক্ত হাতে চোয়াল চেপে ধরে অরিনের। আবারও খেকিয়ে ওঠে বলতে থাকে, চুপ করে আছিস কেন তুই? কি মনে করিস তুই নিজেকে? প্রতিটা মুহূর্তে একটা না একটা বিপদ সেধে ডেকে এনে আমায় হয়রান করিস। কেন? আমি কি তোর চাকর? তুই টাকা দিয়ে পুষে রাখছিস আমারে, যাতে তুই যতবার বিপদে পড়বি ততবার আমি এসে তোরে বাঁচাব। কি পেয়েছিস তুই আমাকে? কি ভাবিস আমায় তুই? আমি মানুষ না? আমার কথার কি ন্যূনতম মূল্যটুকুও নাই তোর কাছে? কথাগুলো শেষ করে অরিনের চোয়াল ছেড়ে দেয় রৌদ্র। ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করার আপ্রাণ চেষ্টা চালায় সে। অন্যদিকে ভয় হতবাক্তা সবটা মিলিয়ে একেবারেই মূর্ছাপ্রায় অরিন। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে এসেছে তার। এবার রৌদ্র মেজাজ হারায়। তেড়ে এসে অরিনের চোয়ালে খানিকটা আলতো করে চেপে ধরে মুখটা উঁচু করে। অতপর দাঁত কটমট করে বলে, এই, এই কান্না থামা। কান্না থামা বলছি। খবরদার আর এক বিন্দু চোখের পানিও যদি গাল থেকে গড়ায় তাহলে আর আমি তোকে এক্ষুনি জানে মেরে ফেলব। তাই ভালোয় ভালোয় কান্না থামা। অগত্যা এহেন ধমকিতে বহুকষ্টে নিজের কান্না মুখ চেপে বন্ধ করে অরিন। তবুও চোখ যেন তার বাদ মানছে না। সেখান থেকে অঝরে ঝরে পড়ছে অশ্রুধারা। অরিন বারবার হাতের উল্টো পিঠে চোখ দুটো মুছে নিচ্ছে কিন্তু পরক্ষণেই তা আবারও ভিজে উঠছে। রৌদ্র কোমরে দুহাত চেপে শক্ত চোয়ালে দাঁড়িয়ে আছে অরিনের সামনে। অরিন একবার আর চোখে রৌদ্রের দিকে তাকায়। পরক্ষণে হেঁচকি দিতে দিতে বলে, থামছে না তো? রৌদ্র কিছু বলল না। সে 2 কদম পিছিয়ে যায় সেখান থেকে। চোখ বন্ধ করে কিছুক্ষণ পরপর নিঃশ্বাস ফেলে আবারও চোখ দুটো মেলে তাকায়। রক্তবর্ণ দৃষ্টি অরিনের দিকে নিক্ষেপ করে এগিয়ে আসে। মেয়েটার বাহুতে আরেকবার চেপে ধরে দাঁত কটমট করে বলে, এই তুই আমার কথা মানলি না কেন? আমার না বলা সত্ত্বেও কেন এই বাস্তার্ডের সাথে এলি? আচ্ছা, আমার কথার কি কোন মূল্য নাই তোর কাছে? কি ভেবেছিস তুই আমি তোর সাথে সোকল্ড প্রেম করছি? হা, সত্যি তুই এটা ভেবেছিলি? তাহলে কান খুলে শুনে রাখো মেয়ে, তুই আমার প্রেম না, তুই আমার অবসেশন। অবসেশন বুঝিস? মাদকাসক্ত মানুষ যেমন মাদকের প্রতি আসক্ত ঠিক তেমনি আমি তোর প্রতি আসক্ত। গভীরভাবে আসক্ত, যেই আসক্তির বিন্দুমাত্র পরিমাপ তুই তোর গোটা জীবন লাগিয়ে হিসাব করলেও বের করতে পারবি না। তোকে যদি শুধুই ভালোবাসতাম তাহলে হয়তো তোর এসব কাজের জন্য তোকে এক্ষুনি নিজের দুচোখের সামনে থেকে সরিয়ে ফেলতাম, কিন্তু তোকে যে শুধু ভালোবাসি না, তোকে যে নিজের সঙ্গীন হৃদয়ানুভূতি হিসেবে মানি।
তাহলে তুই বল, তোকে আমি কিভাবে ছাড়ি? কিভাবে বল? অরিন ছলছল নেত্রে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। রৌদ্রের বলা প্রতিটা কথাই যেন তার হৃদয়ে ঝড় তুলছে। মেয়েটা কিছু বলতে যাবে তার আগেই রৌদ্র ফের বলল, আচ্ছা, তুই আমার কথাগুলো মান্য করিসনি, তার কারণ কি শুধু এটাই যে আমার তোর ওপরে কোনো রকমের অধিকার নেই? আসলেই কি এই কারণে তুই আমার কথাগুলোর তেমন পাত্তা দেসনি? আচ্ছা ঠিক আছে, চল, এক্ষুনি তোর ওপর নিজের ন্যায্য অধিকার টানব। চল। অরিন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। দৃষ্টিতে তার একরাশ জিজ্ঞাসাবোধ। পেছনে থেকে অনিক দাঁড়িয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, মানে? কিসের অধিকারের কথা বলছো তুমি? রৌদ্র চোখ বন্ধ করে এদিক ওদিক ঘাড় ফুটিয়ে বলল, তোর বোনের ওপর নিজের আসলো অধিকার টানতে। বিয়ে করব ওকে। এক্ষুনি, এ মুহূর্তে। সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে অনিক। হতবাক কণ্ঠ বুঝি বাকশক্তি হারিয়ে ফেলল মুহূর্তে। অরিনটারও যে একই দশা। সে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। অনিক এবার এগিয়ে এসে রৌদ্রের সামনে দাঁড়ায়। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাইয়া, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? কি বলছো তুমি এসব? বুঝলাম তুমি এখন রেগে আছো, তাই বলে রাগের মাথায় এত বড় একটা স্টেপ নিয়ে ফেলবে? ভাবতে পারছো, ভুলক্রমেও যদি এটা ঘুণাক্ষরে কারো কানে যায় তাহলে কি তাণ্ডবটা শুরু হবে অ্যাসান বাড়িতে? এত শত কথার কোনোটাই বুঝি এফেক্ট ফেলল না রৌদ্রের ওপর। সে আগের ন্যায় চোখ বন্ধ রেখে কাঠোকাঠ কণ্ঠে বলল, যা বলার বলে দিয়েছি। আমি আজকে, এক্ষুনি তোর বোনকে বিয়ে করব। তারপর যা হবার হবে। ওর ওপর শুধুমাত্র আমার মনের অধিকারে কাজ হবে না অনিক, ওর ওপর আমার সম্পর্কের অধিকারও খাটাতে হবে। এহেন কথায় বাদ সাধল অনিক। সে ফের বোঝাল, ভাইয়া, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি স্টপ ইউর ফাকিং বুলশিটস। আমি যেটা বলেছি সেটা করবই। তুই থাকলে থাকবি, না থাকলে নাই। যেটা আমার, সেটা আমৃত্যু অবধি শুধুই আমার। সেটাকে সারা জীবনের জন্য কিভাবে নিজের করে রাখতে হয় সেটা আমি রৌদ্র ভালো করেই জানি। কথাটা শেষ করে অনিকের পাশ কাটিয়ে অরিনের হাতটা চেপে ধরে তাকে টেনে নিয়ে আসে রৌদ্র। মেয়েটার হাত চেপে ধরে বলে, এই চল, বিয়ে করব তোকে। আজকে বউ হবি তুই আমার। বেশি উড়েছিস, তাই ডানা ছাড়তে হবে, চল। অরিনও কান্না থামিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিয়ে করবে না বললে পাছে না আবার রৌদ্র তাকে মাথায় তুলে আছাড় মারে। সে ভয় মেয়েটা জর্সর হয়ে হেঁটে যায় রৌদ্রের সাথে। এদিকে অনিক পেছনে থেকে অস্থির দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে মনে মনে এক অজানা ভয় এসে আঁকড়ে ধরেছে তাকে। না জানি এই সিদ্ধান্ত আবারও কোন কাল বয়ে আনে তাদের বাড়িতে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে সেই কখন। বাড়ি থেকে একের পর এক কল দিয়েই যাচ্ছে রৌদ্রের ফোনে। কিন্তু ছেলেটার সেদিকে কোনরূপ ধ্যান নেই। সে দক্ষ হাতে গাড়ি চালাতে ব্যস্ত। তার পাশেই গুটিসুটি মেরে বসে আছে অরিন। আর ব্যাকসিটে অস্থির হয়ে বসে আছে অনিক। ছেলেটা যখন নিজ চিন্তায় বিভোর তখনই তার ফোনে কল আসে। সে পকেট থেকে ফোন বের করে দেখে বাড়ি থেকেই কল এসেছে। অনিক সেদিকে একপলক তাকিয়ে শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে অধৈর্যরা ভিজিয়ে ফোনটা কানে তুলে হেলো বলার আগেই ওপাশ থেকে সাব্বির সাহেবের রাগান্বিত কণ্ঠ কানে আসে তার। এই বেয়াদব ছেলে! কোথায় তুমি? আমার অরিমা কই? আর রোদ কই? তোমরা তিনজন বাদে সবাই তো চলে এসেছে বাড়িতে, তাহলে তোমরা কোথায় রয়ে গেলে? বলি আমরা কি বের হব না? এখন রওনা না হতে পারলে রাত হবে কতটা সে খেয়াল কি আছে তোমাদের?
অনিক একবার আর চোখে রৌদ্রের দিকে তাকায়। ফের দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, আব্বু, তোমরা সবাই রওনা দিয়ে দাও। আমি, বনু, রোদ ভাই আমরা তিনজন একসাথে একটু ঘোরাঘুরি করে রওনা দিচ্ছি। সাব্বির সাহেব ছেলেকে প্রত্যুত্তরে কিছু একটা বলবেন তার আগেই তার হাত থেকে ফোনটা কেড়ে নেয় কবির সাহেব। এতক্ষণ ফোন লাউডে থাকায় সবটাই শুনেছে তারা। তিনি গম্ভীর গলায় বলেন, সারাদিন কই ছিলে তোমরা, যে এখন এই সন্ধ্যা করে তোমাদের ঘুরতে হবে? হুট করে বড় আব্বুর কণ্ঠ পেয়ে চমকে ওঠে অনিক। হাত থেকে ফোনটা পড়তে পড়তে বেঁচে যায় তার। সে বুকের মাঝে খানিকটা থুতু ছিটিয়ে বলে, মানে বড় আব্বু, থাক, আর এক্সপ্লেইন শুনতে চাচ্ছি না কোনো। ঘোরাঘুরি শেষে তাড়াতাড়ি রওনা দিও। আকাশের অবস্থা খুব একটা ভালো না। আমরা না হয় রওনা দিয়ে দিচ্ছি। এক বুক স্বস্তির নিঃশ্বাস ফেলে অনিক। মনে মনে বড় আব্বুর প্রতি একদফা কৃতজ্ঞতা প্রকাশ করে সে। তবুও মুখ ফুটে শুধু এটুকুই বলে, ঠিক আছে বড় আব্বু, আপনারা সাবধানে রওনা দিন। কথাটা বলেই কলটা কেটে দেয় অনিক। যাক বাবা, এদিকটা তো কোনোরকমে সামলাতে পেরেছে সে। প্রায় মিনিট 20 পর রৌদ্রের গাড়ি থামায় একটা মসজিদের সামনে। মিনিট ব্যয় গটগট পায়ে বেরিয়ে আসে গাড়ি থেকে। তারপর অরিনের পাশের দরজা খুলে মেয়েটার হাত চেপে ধরে তাকে বের করে আনে গাড়ি থেকে। অনিকও বের হয়ে আসে। মনে মনে ফের দীর্ঘশ্বাস ফেলে সে। কোনোভাবেই কি রোদ ভাইকে বোঝাতে পারবে না সে? রৌদ্র মসজিদের সামনে জুতো খুলে অরিনকে নিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর এক ইমামকে ডেকে এনে বলে, হুজুর, আমরা বিয়ে করতে এসেছি, আমাদের বিয়ে পড়িয়ে দিন। হুজুর একবার রৌদ্রের দিকে তো আরেকবার অরিনের দিকে তাকালেন। পরক্ষণেই মাথা নাড়িয়ে বললেন, আসুন আমার সাথে। রৌদ্র এবং অরিনও চুপচাপ হেঁটে গেল হুজুরের সাথে। হুজুর একটা রুমে ঢুকে চেয়ার টেনে বসলেন। হাতের ইশারায় রৌদ্র, অরিন এবং অনিককেও বসতে বললেন। তারপর রৌদ্রের উদ্দেশ্যে বললেন, তা বিয়েতে আপনাদের দুজনের মতামত আছে তো? এহেন প্রশ্নের উত্তরে অরিন চুপ থাকলেও রৌদ্র বিরক্ত হয়। সে গম্ভীর গলায় বলল, বিয়েতে মতো না থাকলে আমরা নিশ্চয়ই বিয়ে করতে আসতাম না। হুজুর খানিকটা থতমত খেলেন। আমতা আমতা করতে লাগলেন বেচারা। কিয়তক্ষণ বাদে ফের বললেন, আপনারা কি রেজিস্ট্রি করে বিয়ে করবেন নাকি শুধু শারিয়াহ মোতাবেক? দেখুন, রেজিস্ট্রি করতে চাইলে 2-3 দিন অপেক্ষা করতে হবে। রৌদ্র এবার মেজাজ হারায়। কাঠোকাঠ কণ্ঠে বলে ওঠে, 1 ঘণ্টাও অপেক্ষা করার ধৈর্য নেই আমার। আপনি ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে পড়ান। ছেলের এমন অধৈর্যতা দেখে আবারও দ্বিধায় পড়লেন হুজুর সাহেব। তিনি সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল রৌদ্রের দিকে। তার এমন দৃষ্টি দেখে রৌদ্র গম্ভীর গলায় শুধায়, আমায় এভাবে না দেখে বিয়েটা তাড়াতাড়ি পড়ান। ফের থতমত খান হুজুর। তিনি মাথা নাড়িয়ে সায় জানায়। তারপর শারিয়াহ মোতাবেক রৌদ্র অরিনের বিয়ে পড়ানো শুরু করেন। হুজুর কিছু একটা লিখে রৌদ্রকে বললেন, বাবা, দেনমোহর কত লিখব? রৌদ্র অরিনের দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার প্রাণটা লিখুন। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন হুজুর। কি শুনলেন তিনি? এ ছেলে কি পাগল? পাগলা গারদ থেকে ছুটে এসেছে নাকি? কিন্তু চেহারা সুরত তো মাশাআল্লাহ। পাগলরা কি আর এত সুন্দর হয়? হুজুর সন্নিগ্ধ কণ্ঠে বললেন, বাবা। কি বললেন? রৌদ্র এবার সরু দৃষ্টি ফেলে হুজুরের ওপর বলে,
বলেছি আমার প্রাণটা লিখুন। অগত্যা দ্বিতীয়বার একই কথা শুনে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন হুজুর। মাথা ঝাঁকিয়ে তেমনটাই করলেন যেমনটা রৌদ্র বলল। দেনমোহর টুকে বিয়ে পোড়ানোর এক পর্যায়ে হুজুর অরিনকে বললেন, বলো মা, কবুল। অরিন চুপ করে রইল। মিনিট পেরোতেই পাশ থেকে রৌদ্র খেকিয়ে উঠল, এত ঢং করছিস কেন? কি বলতে বলেছে তোকে? বলছিস না কেন? দেখ অরি, এখন কোনরূপ নাটক করলে আজকে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। এহেন ধমকে অরিন কিছুটা কেঁপে উঠলেও হুজুর সাহেব চক্ষু ছানাবড়ার ন্যায় তাকিয়ে রইলেন। তিনি পুরোদস্তুর অবাক হয়ে বললেন, আপনি কি মেয়েকে জোর করে বিয়ে করতেছেন? রৌদ্র একথার জবাব দিতে বিলকুল আগ্রহ দেখায় না। সে নিরেট দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। পরক্ষণেই বাঁকা হেসে বলল, ঠিক আছে, তোর বলতে হবে না। আমি তাহলে এক্ষুনি গিয়ে ওই আধমরাটাকে পুরোপুরি মেরে দিয়ে আসি, তারপর পুলিশের কাছে সারেন্ডার করব নিজেকে। আর তুই থাকিস শান্তিতে। তৎক্ষণাৎ চোখ তুলে অরিন ব্যস্ত কণ্ঠে বলে, এই না না, এমনটা করবেন না। আমি বলছি, এক্ষুনি বলছি। হুজুর, কবুল, 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 কবুল। হুজুর ভ্যাবাচাকা খেলেন এদের এসব কাণ্ডকারখানায়। তিনি হয়তো মনে মনে ভাবছেন, এ কোন পাগলের পাল্লায় পড়লাম বাবা। পেছনে থেকে অনেক মিটমিট করে হাসছে। রোদ ভাইয়ের প্রতি তার বোনের এমন ভালোবাসা দেখে মুগ্ধ হল ছেলেটা। হুজুর এবার রৌদ্রকে বললেন, বলো বাবা, ক। হুজুরের কথা শেষ হবার আগেই ফটফট করে 3 বার কবুল বলে দিল রৌদ্র। হুজুর এবার আর অবাক হল না। এতক্ষণে কত কাহিনীই তো দেখলেন তিনি, সেখানে এটুকু দেখে নতুন করে অবাক হবার মতো কিছু নেই। দুপক্ষের কবুল বলা শেষে হুজুর খানিকটা জোরে আলহামদুলিল্লাহ বললেন। অনিকও জোর গলায় সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে। আর রৌদ্র? সে অনিমেষ চোখে তাকিয়ে রইল তার সদ্য বিবাহিত ফুটফুটে স্ত্রীর দিকে। হুজুরের দেনা পাওনা বুঝিয়ে দিতে ব্যস্ত অনিক। এদিকে অরিনকে নিয়ে গাড়িতে এসে বসেছে রৌদ্র। অরিনটা এখনো চুপচাপ মাথা নিচু করে বসে আছে। রৌদ্র খেয়াল করল সবটা। সে খানিকটা এগিয়ে এসে অরিনকে কাছে টেনে নেয়। মেয়েটাকে নিজের কোলের ওপর বাচ্চাদের মতো বসিয়ে দিয়ে মেয়েটার ললাটে গাঢ় ভালোবাসার পরশ এঁকে দেয়। অরিন চোখ বন্ধ করে নিল আবেশে। রৌদ্র সময় নিয়ে ঠোঁট সরায় ললাট থেকে। মেয়েটার কালচে হয়ে আসা গালদুটোয় আলতো করে হাত বুলিয়ে আওড়ায়। সরি কলিজা। তখন কি খুব ব্যথা দিয়ে ফেলেছিলাম? মাথা নাড়িয়ে না জানায় অরিন। রৌদ্র তা দেখে মুচকি হাসল। মেয়েটার থুতনিতে আঙুল ঠেকিয়ে মুখটা উঁচু করে চোখে চোখ রেখে বলল, আজকে থেকে তুই আমার হলি সানশাইন। আজকে থেকে তোর ওপর পূর্ণাঙ্গ অধিকার পেলাম আমি। আজকে থেকে তোর প্রতিটা কদম, প্রতিটা হৃৎস্পন্দনে শুধু আমারই অধিকার থাকবে সানশাইন। এখন থেকে তুই পরিপূর্ণভাবে আমার অর্ধাঙ্গিনী হলি। অর্ধাঙ্গিনী বুঝিস তো জান? অর্ধাঙ্গিনী মানে অর্ধেক অঙ্গের অধিকারিণী। আজকের পর থেকে এক আল্লাহ ছাড়া কেউই আমাদের আলাদা করতে পারবে না। ইনশাআল্লাহ। রাত নামার সাথে পশ্চিমা বাতাসের তীব্র প্রকোপে পরিবেশ বেশ উত্তাল। সুনামগঞ্জ পেরিয়ে প্রায় অনেকক্ষণ আগে গাড়ি উঠেছে মেইন রোডে। সাই সাই করে পিচঢালা কংক্রিটের রাস্তায় ছুটে চলছে রৌদ্রের গাড়িটি। রৌদ্র দক্ষ হাতে গাড়ি ড্রাইভ করছে। তার পাশে বসে ফোন ঘাঁটছে অনিক। পেছনের 2 সিটে ক্লান্ত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে অরিন। সারাদিন কি আর কম ধকল গিয়েছে মেয়েটার ওপর দিয়ে? সে সুবাদে ক্লান্ত হওয়াটা যে নিতান্তই যৌক্তিক বৈকি। রৌদ্র গাড়ি ড্রাইভ করার পাশাপাশি ক্ষণে ক্ষণে ফ্রন্ট মিররে চোখ রাখছে। মেয়েটার ঘুমন্ত মায়াবী মুখখানা যে তাকে বড্ড শান্তি দিচ্ছে। মনে মনে এক অজানা সুখের ঢেউ খেলে যাচ্ছে তার। মেয়েটার প্রতি তার এতদিনকার অনুভূতিগুলো যে আজ পূর্ণতা পেল। প্রায় অনেকটা পথ পাড়ি দেবার পর হুট করেই ঝপঝপিয়ে বৃষ্টি নামে।
সাথে বাতাসের তীব্র বেগ ও বিকট শব্দের বজ্রপাত। প্রথম বজ্রপাতের বিকট শব্দে এক প্রকার হকচকিয়ে ঘুম থেকে উঠে পড়ে অরিন। হকচকিয়ে উঠে গুটিসুটি মেরে বসে থাকে সিটে। বুকের কাছে দুহাত চেপে ধরে রেখেছে সে। হয়তো এহেন বিকট শব্দে বুকটা কাঁপছে তার। ভয়ে ভয়ে শুষ্ক ঢোক গিলে পরপর মেয়েটা আবার বজ্রপাতের শব্দে ব্যাপক ভয় পায়। কিয়তক্ষণ বা সাত দে আরেকবার বিকট শব্দে মেঘের গর্জন হয়। এবার আর টিকে থাকতে পারল না অরিন। মেয়েটা তৎক্ষণাৎ চিৎকার দিয়ে ওঠে, ভাইয়া গো! তড়িৎ গাড়ি ব্রেক করে রৌদ্র। পেছনে দিকে তাকিয়ে বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস কোথাও? নাকি ভয় পেয়েছিস? অরিন ধীরে ধীরে মাথা ঝাঁকায়। থেমে থেমে বলে, আমার ভয় লাগছে। অনিক বনের ভীত চাহনির দিকে তাকিয়ে হুট করেই তীব্র বৃষ্টির মধ্যে গাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর কালবিলম্বহীন বনের পাশের সিটে এসে বসে পড়ে। এইটুকুন সময়ের ব্যবধানেই ছেলেটার অবস্থা ভিজে নিয়ে একাকার। অনিক হাত বাড়িয়ে বোনকে সযত্নে আগলে নেয় বাহুডোরে। মেয়েটার মাথায় আলতো করে হাত বুলিয়ে আওড়ায়, সোনা বনু আমার, ভয় পায় না। ভাইয়া আছি না তোর পাশে? অরিনও ভাইকে পেয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। চোখ দুটো তার এখনো কুঁচকে রাখা। শরীরে বইছে মৃদু কাঁপন। অনিক বেশ টের পেল বোনের অবস্থা। সে অরিনকে কিছুটা স্বাভাবিক করতে বলে ওঠে, বনু জানিস আজকে আমাদের সাথে কি হয়েছিল? অরিন ভাইয়ের বুকে মাথা রেখেই মৃদু কণ্ঠে বলল, কি? রৌদ্র এতক্ষণ নিরেট দৃষ্টিতে দুভাইবোনের কাণ্ড দেখল। পরক্ষণেই মুচকি হেসে সামনের দিকে ফিরল। থাকুক কিছুক্ষণ দুভাইবোন নিজেদের মতো। রৌদ্র এবার সরু দৃষ্টি ফেলে সামনের দিকে। গাড়ির কাচ গলিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় ভারী বর্ষণ। এরূপ পরিবেশে গাড়ি চালানোটা বড় রিস্কি বটে। রৌদ্র কিছুক্ষণ ভাবল কিছু একটা। তারপর পকেট থেকে ফোনটা বের করে কল লাগায় তাশরিক সাহেবের নাম্বারে। দুটো রিং হতেই ওপাশ থেকে কলটা রিসিভ হয়। হ্যালো, রোদ। চাচ্চু, তোমরা কোথায় আছো? তাশরিক সাহেব একবার জানালার কাচ গলিয়ে বাইরে তাকালেন। পরক্ষণেই বললেন, রোদ, আমরা তো প্রায় পৌঁছে গিয়েছি। এই তো আর 40 মিনিটের মতো লাগতে পারে বাড়িতে যেতে। তোরা কোথায় আছিস? আসলো চাচ্চু, আমরা মেইন রোডেই আটকে আছি। কেননা এখানে প্রচুর ঝড় হচ্ছে। সামনের দিকে ঠিকঠাক তাকানোই যাচ্ছে না। এই অবস্থায় গাড়ি ড্রাইভ করাটা রিস্ক হয়ে যায়। তাশরিক সাহেব বিচলিত হলেন। ব্যস্ত কণ্ঠে বললেন, এই না না, এই অবস্থায় গাড়ি ড্রাইভ করার কোন দরকার নেই। তোরা একটা সেফ জায়গায় থাক। দরকার হয় আজকে রাতটা আশেপাশে কোন হোটেল থাকলে সেখানে কাটিয়ে ভোরের দিকে না হয় চলে আসিস। রৌদ্র ঠোঁট কামড়ে কিছুক্ষণ কি যেন একটা ভেবে পরক্ষণেই বলল, কিন্তু আব্বু মানবে বিষয়টা? তাশরিক সাহেব অভয় দিয়ে বললেন, সেটা আমার ওপর ছেড়ে দে। আমি বড় ভাইজানকে জানাচ্ছি সবটা। তোরা আপাতত সেফ কোন জোনে চলে যা। কথাবার্তা শেষ করে কল কাটে রৌদ্র। আশপাশে একবার নজর বুলিয়ে আবারও গাড়ি স্টার্ট দেয় সে। ধীরে ধীরে বৃষ্টির মধ্যে কিছুটা সামনে এগোতেই হাইওয়ের পাশে একটা আবাসিক হোটেলের দেখা মিলে। তা দেখে রৌদ্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তবে রাতটা আর গাড়িতে কাটাতে হবে না। তুমুল বর্ষা মাথায় নিয়েই হোটেলের ভেতরে ঢুকল তিনজন। অনিক আর অরিনকে একটা টেবিলে বসিয়ে রৌদ্র এগিয়ে যায় রিসেপশনিস্টের কাছে। রৌদ্রকে দেখতে পেয়ে রিসেপশনিস্ট মুখে সৌজন্যমূলক হাসি টানে। বিনিময়ে রৌদ্র হাসি হাসি মুখে তার সঙ্গে কথা বলে পাশাপাশি 3টে রুম বুক করে আজ রাতের জন্য। কাউন্টার থেকে রুমের চাবি নিয়ে ফিরে আসে অনিক আর অরিনের কাছে। অনিক, তুই 312 নম্বর রুমটায় থাকবি। আর অরি থাকবি 311 নম্বরটায়। তার পাশেরটাতেই আমি থাকব। এবার চল ওপরে।
অনিক মাথা ঝাঁকায়। বোনের হাত ধরে এগিয়ে যায় লিফটের কাছে। রৌদ্র তাদের সাথে না গিয়ে অন্যদিকে হাঁটা ধরল। কিয়তক্ষণ বাদে অনিক পেছনে তাকিয়ে রৌদ্রকে না দেখে ভ্রুকুটি করে। পরক্ষণেই আশেপাশে খুঁজে রৌদ্রকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দেয়, ভাইয়া, রুমে যাবে না? রৌদ্র চলতি পাদুটো থামায়। অনিকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ওকে নিয়ে সাবধানে যা, আমি আসছি। আমি না আসা অবধি তুই ওর রুমে থাকিস। অগত্যা এহেন কথায় ভ্রুকুচকায় অরিন। এমন ভেজা শরীরে লোকটা আবার কোথায় যাচ্ছে এখন? অরিনকে এভাবে রৌদ্রের চলে যাওয়ার পথে তাকিয়ে থাকতে দেখে অনিক হালকা গলা খাকারি দিয়ে বলে, ভাইয়া ফিরে আসবে। তুই চল আমার সাথে বনু। এমনিতেই প্রচুর ভিজে গেছিস তুই। ভাইয়ের মুখের এমন কথায় খানিকটা বিব্রত হল অরিন। মনে মনে ভাবল, ঈশোস ডাক্তার সাহেবের দিকে ওমন একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া মনে মনে কি ভাবল। ধুর, অরিন আর অনিক অরিনের জন্য বরাদ্দকৃত রুমে আসলো মাত্র। রুমে ঢুকতেই অরিনের চক্ষু চড়কগাছ। এত সুন্দর করে গোছানো রুমটা। অরিনের তো এখন ইচ্ছে করছে ওই শুভ্রমা বিছানার ওপর ইচ্ছেমতো গড়াগড়ি খেতে। অরিন ধীরে ধীরে রুমের চারিদিকে নজর বোলায়। তখনই তার চোখ আটকে যায় রুমের ওপাশে থাকা বারান্দার দিকে। অরিন ছুটে চলে আসে সেখানে। পেছনে থেকে অনিক দুয়েকবার বারণও করেছে মেয়েটাকে এই বৃষ্টির মধ্যে বারান্দায় যেতে, কিন্তু মেয়েটা শুনলে তো। সে বুঝি আজকে নাছোড়বান্দা হল। সে অনিকের বারণ করাকে এক প্রকার উপেক্ষা করে চলে আসে খোলা বারান্দায়। সম্পূর্ণ বারান্দায় ধেয়ে আসছে বৃষ্টির পানির ছিটা। সেখানে দাঁড়াতেই অরিন আরেক দফা ভিজে যায়। অথচ সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই তার। সে চোখ বন্ধ করে অস্ফুট স্বরে বলল, অসাধারণ। অনিক পিছু পিছু আসে। বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বোনকে তাড়া দিয়ে বলে, লক্ষ্মী বনু আমার, ভেতরে চলে আয় এবার। এরমভাবে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর বাঁধবে সোনা। ও বনু, আয় না ভেতরে। ভাইয়ের এহেন অনুনয় গোলে পানি অরিনের মনটা। সে পেছনে ফিরে মেকি অভিমানে গাল ফুলিয়ে বলে, এমন করো কেন? একটু ভিজলে কি হয়? অন্য কারো তেমন কিছু না হলেও তোর অনেক কিছুই হয়। ঘরের খুলে রাখা দরজার সামনে শটান হয়ে দাঁড়িয়ে কাঠোকাঠ কণ্ঠে কথাটা বলল রৌদ্র। অনিক রৌদ্রের দিকে তাকায় একবার। পরক্ষণেই বোনকে নিজের পেছনে আড়াল করে ফিসফিসিয়ে বলে, বনুরে, নিজে তো বকা খাবিই, তার সাথে আমাকেও খাওয়াবি। রৌদ্র গটগট পায়ে এগিয়ে আসে ভেতরে। হাতে থাকা শপিং ব্যাগগুলো পাশের সোফাতে রেখে অনিকের দিকে সরু চোখে তাকায় সে। পরক্ষণেই গম্ভীর গলায় শুধায়, অরি না হয় ছোট, বোঝে কম, কিন্তু তুই তো ছোট নস অনি। তাহলে তুই কিভাবে ওকে এলাও করলি বৃষ্টিতে যেতে? অনিক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এখন ঠিক কি উত্তর দেব সে? সে যদি রোদ ভাইকে সত্যিটা বলে দেয় যে সে না করেছিল বনুকে, কিন্তু বনু শোনেনি, তখন যদি রোদ ভাই তার বনুর ওপর রাগ দেখায়, তাহলে নিশ্চয়ই বনুটা খুব কষ্ট পাবে। এর চেয়ে বরং সব দোষ নিজের মাথায় নিয়ে চুপ থাকাটাই শ্রেয়। এদিকে নিজের জন্য ভাইয়াকে এমন কথা শুনতে দেখে মনে মনে বেশ আহত হল অরিন। সে ধীরে ধীরে ভাইয়ের আড়াল থেকে বেরিয়ে এসে মাথা নিচু করে বলল, আসলো, ভাইয়ার কোন দোষ নেই। সে আমায় না করা সত্ত্বেও আমি জোর করে গিয়েছিলাম ভিজতে। দুভাই বোনকে এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে খেকিয়ে ওঠে রৌদ্র। মাথা নিচু রেখে কি বোঝাতে চাচ্ছিস দুজনে? খুব মান্য করছিস আমায়? অথচ আমি যেটা না করি সেটাই বেশি করে করিস তোরা। তাই শুধু শুধু মাথা নিচু করে রাখার কোনো দরকার নেই। মাথা তোলো।
অগত্যা এমন শক্ত কথায় দুজনেই মাথা তোলে তৎক্ষণাৎ। অরিন ঘাড়ে হাত বুলিয়ে আর চোখে রৌদ্রের দিকে তাকাতেই দেখতে পায় ছেলেটা তার দিকেই কেমন সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। অরিন সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। মনে মনে নিজেকে কষিয়ে দুটো গালি দিল মেয়েটা। বলল, যা। লোকটা বুঝে গেল আমি তাকে লুকিয়ে দেখছি। ইস, কি লজ্জা! কি লজ্জা! অনিক সামনের দিকে তাকায়। দেখতে পায় সোফার ওপর দুটো শপিং ব্যাগ রাখা। সে সন্দিহান গলায় বলল, এগুলো কি ভাইয়া? রৌদ্র এবার দৃষ্টি সরায় অরিনের ওপর থেকে। অনিকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, এখানে কিছু কাপড় আছে তোদের জন্য, যা গিয়ে পাল্টে নে। অনিক বেশ অবাক হল। শপিং ব্যাগ দুটো হাতে নিয়ে বলল, এগুলো কোথায় পেলে ভাইয়া? রাস্তায় পড়া পেয়েছি। রৌদ্রের ভাবলেশহীন জবাব। তা শুনে অরিন মিটমিট করে হেসে যাচ্ছে। আর অনিক, ছেলেটা কেমন বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলে, এত ভালো কাপড় রাস্তায় পরা পেয়েছ? হু বললেই হলো, কোথায় পেলে বলো না। রৌদ্র হাত দিয়ে মাথার চুলগুলো খানিকটা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, নিচেই একটা ছোটখাটো ড্রেস আউটলেট আছে, আমি ভেতরে আসবার সময় দেখেছিলাম। যাই হোক, তোরা এখন ড্রেস পাল্টে নে। অনিক, তুই ফ্রেশ হয়ে নিচ থেকে খাবার আনিস। অরি এখানে বসেই খাবে। অনিক মাথা নাড়িয়ে সায় জানায়। চোখ সরাতে গিয়ে হঠাৎ তার চোখ পড়ল রৌদ্রের থেতলে যাওয়া হাতটির দিকে। সে কিছুটা চিন্তিত হয়ে এগিয়ে আসে। রৌদ্রের হাতটা ধরে বলে, ভাইয়া, তোমার হাতটার অবস্থা তো খুব একটা ভালো না। তুমি নিজের জন্য ঔষধ এনেছ তো? রৌদ্র একবার নিজের আঘাতপ্রাপ্ত হাতের দিকে তাকায়, আরেকবার অদূরে দাঁড়িয়ে থাকা ছলছল চোখের অরিনের দিকে তাকায়। পরক্ষণেই সেখান থেকে দৃষ্টি সরিয়ে বলে, হুম, এনেছি। ফ্রেশ হয়ে লাগিয়ে নিব। বলেই অনিকের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে চলে যায় রৌদ্র। এদিকে তার যাওয়ার পথে একরাশ অপরাধবোধ আর অস্থিরতা নিয়ে তাকিয়ে রইল অরিন। মেয়েটা যে সবকিছুর জন্য নিজেকেই বারংবার দায়ী করছে। রাত 12:30। বেশ খানিকটা সময় নিয়ে শাওয়ার শেষে মাত্রই বেরুল রৌদ্র। মাথাটা কেমন ঝিমঝিম করছে তার ওপর ডানহাতটাও এখন একটু আধটু ব্যথা করছে। রৌদ্র বেখেয়ালিবশত ডানহাতটা দিয়ে চুল ঝাড়তে গিয়ে পড়ল আরেক বিপত্তিতে। ব্যথায় তৎক্ষণাৎ মুখ কুঁচকে আসে তার। একরাশ বিরক্তি নিয়ে মুখে চকারন্ত শব্দ তুলে হাতটা ঝাড়া দিতে থাকে। না, হাতটার যা অবস্থা, মনে হচ্ছে আজ রাতটা না খেয়েই কাটাতে হবে তার। রৌদ্র খালি গায়ে কাটা হাতটা নিয়ে বিছানায় বসে। হাতে ব্যথা থাকা দরুন মাথাটাও ঠিকমতো মুছতে পারেনি ছেলেটা। সেখানে শরীর মোছা তো বড়লোকই বইকি। রৌদ্র বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নেয়। তখনই তার দরজায় কড়া নাড়ানোর শব্দ আসে। রৌদ্র ভাবল, হয়তো অনিক এসেছে খাবার নিয়ে। সে ধীর কদমে এগিয়ে যায় দরজার কাছে। গায়ে শার্ট না জড়িয়েই দরজাটা খুলে দেয়। পরক্ষণেই সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে ভ্রু গোটায় রৌদ্র। তার সম্মুখে খাবার হাতে দাঁড়িয়ে আছে অরিন। রৌদ্র ভরাট কণ্ঠে প্রশ্ন ছুড়ে, তুই তুই কেন খাবার আনতে গেলি? অরিন কোনরূপ প্রত্যুত্তর না করে রৌদ্রকে ডিঙিয়ে ভেতরে ঢুকে। রৌদ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। এক হাতে দরজাটা লাগিয়ে দিয়ে অরিনের কাছে এসে কোমরে দুহাত রেখে শটান হয়ে দাঁড়িয়ে পড়ে। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, এত রাতে কেন এলি আমার রুমে? অরিন নির্বাক। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। অস্থিরতায় দুহাত কচলে যাচ্ছে অনবরত। রৌদ্র আর চোখে দেখল সবটা। তারপর ফোঁস করে একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে অরিনকে পাশ কাটিয়ে বসে পড়ে সোফায়। ক্লান্তি এবং মাথা ব্যথা দুটো মিলিয়ে কুপোকাত ছেলেটা।
সে মাথা এলিয়ে দুহাত ছড়িয়ে বসে রইল সোফায়। অরিন এবার ধীরে ধীরে পেছনে ফিরে। রৌদ্রের থেকে প্রায় অনেকটা দূরে দাঁড়িয়ে আছে সে। দৃষ্টি তার রৌদ্রের আঘাতপ্রাপ্ত হাতের দিকে। কিয়তক্ষণ সেদিকে তাকিয়ে থাকতেই চোখ দুটো ছলছল হয়ে আসে তার। সে খানিকটা এগিয়ে এসে রৌদ্রের পাশে বসে। নিজের এতটা কাছে অরিনের উপস্থিতি স্পষ্ট টের পেল রৌদ্র। তবুও সেদিকে কোনরূপ পাত্তা দিল না সে। চোখ বন্ধ করে রইল আগের মতো। এদিকে রৌদ্রকে এখনো আগের ন্যায় বসে থাকতে দেখে আহত হল অরিন। ছলছল চোখজোড়া ইতোমধ্যেই জলে টইটম্বুর। যেন হালকা একটা স্পর্শ পড়লেই গড়িয়ে পড়বে তা। অরিন কাপা কাপা হাতে রৌদ্রের হাতটা ধরে। তৎক্ষণাৎ তার হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয় রৌদ্র। চোখ বুজেই কাঠোকাঠ গলায় বলে, ধরতে হবে না আমায়, রুমে যা তুই। ব্যাস। এতটুকু কথাই যেন যথেষ্ট ছিল অরিনকে কাঁদানোর জন্য। মেয়েটা আর নিজের উপচে পড়া কান্নাগুলো আটকে রাখতে পারল না। সে তৎক্ষণাৎ জড়িয়ে ধরে রৌদ্রকে। হঠাৎ এমন হওয়ায় থমকায় রৌদ্র। হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। নিজের পূর্ণ মনোযোগ টানল মেয়েটার কথা শুনতে। রৌদ্রের বুকে মাথা রেখে অরিন কাঁদতে কাঁদতে বলে, মাফ করে দিন আমায়। ভুল হয়ে গেছে আমার। আর কোনোদিন আমি আপনার অবাধ্য হব না। আপনি যখন যা বলবেন তাই শুনব। আপনার কথা মতো চলব, তবুও প্লিজ আমায় এভাবে দূর দূর করবেন না। আপনার অবহেলা আমার সহ্য হয় না ডাক্তার সাহেব। ভীষণ রকমের যন্ত্রণা দেয় আমাকে। ভীষণ পোড়ায় আমার অন্তরটা। ডাক্তার সাহেব, প্লিজ এই শেষবারের মতো মাফ করে দিন আমায়। প্লিজ আর রাগ করে থাকবেন না। কথাগুলো শেষ হওয়া মাত্র মুচকি হেসে অরিনকে জড়িয়ে ধরে রৌদ্র। মেয়েটার এলোমেলো চুলগুলোকে খানিকটা গুছিয়ে দিয়ে মাথায় আলতো করে চুমু এঁকে দেয় সে। বলে, আর কখনো এমন ভুল হবে সানশাইন? তড়িৎ মাথা নাড়িয়ে না জানায় অরিন। রৌদ্রের বুক হতে মাথা উঠিয়ে কাদো কাদো গলায় শুধায় সে, আর কোনোদিন হবে না এমন। এই তো প্রমিস। বলেই গলায় চিমটি কাটার ন্যায় হাত রাখে অরিন। তা দেখে রৌদ্র স্মিত হাসল। মেয়েটার হাত দুটো গলা থেকে সরিয়ে এনে নিজের বুকের কাছে রাখল সে। তারপর মেয়েটার পানে শান্ত অথচ নিরেট দৃষ্টি ফেলে বলল, তুই যখন আমার চোখের আড়াল হয়ে যাস সানশাইন, তখন আমার এই বুকটায় প্রচণ্ড ব্যথা হয়। যখন দেখি কেউ আমার পবিত্র ফুলকে অপবিত্র হাত দিয়ে ছোবার চেষ্টা করে, তখন এই বুকটায় তাণ্ডব শুরু হয়। ইচ্ছে হয় তাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে। তুই কেন বুঝিস না সানশাইন? তোকে না দেখলে আমার নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। মনে হয় কেউ বুঝি সজোরে গলা চেপে ধরেছে আমার। অথচ আমার এত কষ্টের একটাও তুই বুঝিস না সানশাইন। খালি কিভাবে আমায় কষ্ট দেওয়া যায় সেই পায়তারাই করিস তুই। থামল রৌদ্র। চোখ দুটো বন্ধ করে শুষ্ক অধর জোড়া জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে আবারও বলল, রুমে যা সানশাইন। আমি চাই না আমার অবাধ্য মনটা আরেকবার অবাধ্য হোক। অরিন হাতের উল্টোপিঠে চোখ দুটো মুছে নিয়ে আরেকটু এগিয়ে আসে। রৌদ্রের ব্যথায় জর্জরিত হাতটা নিজের পায়ের ওপর নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। রৌদ্র চোখ খোলে। হাতটা সরাতে নিলে অরিন আরও কিছুটা চেপে ধরে সেই হাত। জোর গলায় বলে, সরাবেন না হাতটা। আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি। রৌদ্র আলতো হেসে বলল, তুই জানিস কিভাবে ড্রেসিং করাতে হয়? এবার বুঝি অসহায়বোধ করল অরিন। মেয়েটার চোখে মুখে স্পষ্ট ফুটে আছে তার অসহায়ত্বের ছাপ। রৌদ্র বেশ বুঝল তা। সে মৃদু মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। বিছানার ওপর থেকে একটা প্যাকেট নিয়ে আবারও চলে আসে অরিনের কাছে। তারপর সেই প্যাকেটটা থেকে তুলো আর অ্যান্টিসেপটিক বের করে অরিনের হাতে দেয়। বলে, মন খারাপ করার দরকার নেই জানবাচ্চা। আমি বলে দিচ্ছি, তুই কর। অগত্যা এহেন কথায় মুখ থেকে আধার সরল অরিনের। মেয়েটা বেশ খানিকটা যত্নের সাথে করতে থাকল ড্রেসিং।
আর রৌদ্র বসে বসে নিরেট দৃষ্টিতে তাকিয়ে দেখল সবটা। এইটুকুন পিচ্চি মেয়েটাও কেমন দায়িত্ব নিয়ে তার যত্ন করছে। প্রায় মিনিট 5 পর অরিনের ড্রেসিং করা শেষ হল। ড্রেসিং শেষ হতেই মেয়েটার সে কি উচ্ছ্বাস! এই প্রথমবার ড্রেসিং করল সে, তাও আবার একজন ডাক্তারের। ভাবা যায় বিষয়টা? রৌদ্র মুচকি হেসে অরিনকে নিজের কোলে বসায়। মেয়েটা তৎক্ষণাৎ ভরকে যায় খানিকটা। চোখ বর্ষর করে তাকায় রৌদ্রের পানে। রৌদ্রের ঘোরলাগা নয়নে চোখ পড়তেই কেঁপে ওঠে মেয়েটা। সঙ্গে সঙ্গে সেখান থেকে চোখ সরিয়ে নিয়ে লজ্জায় হাঁসফাঁস করতে থাকে সে। গাল দুটোর চামড়ায় বুঝি লালাভ আভা ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে। অরিনের এহেন লজ্জা মাখা মুখ দেখল রৌদ্র ফাঁকা ঢোক গিলে। হাত বাড়িয়ে মেয়েটার গালে আলতো করে স্পর্শ করতেই লাজে মূর্ছা যায় অরিন। চিবুক তার এসে ঠেকল গলায়। রৌদ্র এবার অস্থির হল। কেন এলি সানশাইন? এতদিন না হয় সম্পর্কের মধ্যকার বেড়াজালে নিজের অবাধ্য ইচ্ছেগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছিলাম আমি। কিন্তু আজ কিভাবে নিজের এমন অনুভূতিকে আটকাবো আমি? কিভাবে তোর থেকে দূরে রাখব নিজেকে? যেখানে আমার অবাধ্য মনটা নিজেই জানে আজ থেকে তোর ওপর সম্পূর্ণ অধিকার আছে আমার। হঠাৎ করেই বুকটা মোচড় দিয়ে ওঠে অরিনের। সন্ধ্যায় ঘটে যাওয়া ঘটনাটা প্রায় ভুলেই বসেছিল সে। মেয়েটা আমতা আমতা করে বলে, আপনি খাবারটা খেয়ে নিন প্লিজ। অরিনের এহেন কথায় আবারও মাথা এলিয়ে দেয় রৌদ্র। না, মনটা বড় আনচান করছে তার। কিচ্ছু ভালো লাগছে না এ মুহূর্তে। রৌদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করতে কিয়তক্ষণ বাদে নিজের এক আকাশসম ইচ্ছেগুলোকে মাটিচাপা দিয়ে বলল, সানশাইন, আমার মাথাটা মুছে দে। অরিন মাথা ঝাঁকায়। রৌদ্রের কোল থেকে নামতে নিলে বাদ সাধল রৌদ্র। মেয়েটার কোমর চেপে আরেকটু কাছে নিয়ে আসে নিজের। অরিন কেঁপে ওঠে আবারও। হাত দুটো কি সাংঘাতিকভাবেই না কাঁপছে তার। অরিনের পা দুটো রৌদ্রের কোমর বরাবর। রৌদ্র মৃদুস্বরে বলল, কোথাও যেতে হবে না সানশাইন। তোর ওড়নাটা দিয়ে মুছে দে প্লিজ। অরিন শুষ্ক ঢোক গিলে পরপর। আহা! এত ঠান্ডা পরিবেশেও বুঝি খরা নেমেছে মেয়েটার গলায়। মনে হচ্ছে এ মুহূর্তে এক জগ পানি না গিললেই নয়। অরিনের সাড়া না পেয়ে রৌদ্র এবার তারা দেখায়। কই? আমি ওয়েট করছি তো। ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে অরিন। কাপা কাপা হাতে ধীরে ধীরে ওড়নার কোনা দিয়ে মাথাটা মুছতে শুরু করে রৌদ্রের। রৌদ্র মনে মনে বাঁকা হাসল। মেয়েটাকে আরেকটু বাজিয়ে দেখতে বলল, তোর শরীর থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে সানশাইন। ওহ মাই, দিস ইজ পুলিং মি ইন সো মাচ। তৎক্ষণাৎ কর্মরত হাত দুটো থেমে যায় মেয়েটার। কান দুটো দিয়ে বুঝি লজ্জায় গরম ধোয়া বেরুচ্ছে। মেয়েটা তড়িৎ জিভে দাঁত কাটে। রৌদ্রের কোল থেকে খানিকটা সরতে নিলে রৌদ্র আরেকটু চেপে ধরে তার কোমর। হাসকি স্বরে বলে, উহুম, ডোন্ট মুভ জান, আই রিয়েলি লাইক দিস পোজ। এ কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্রই নাকে মুখে উঠে অরিনের। কাশতে কাশতে যাচ্ছে তাই অবস্থা তার। রৌদ্র এবার হেয়ালি ছেড়ে মাথা তুলে নড়েচড়ে বসে। অরিনের পিঠে আলতো চাপড় দিয়ে বিচলিত হয়ে বলতে থাকে, কি হয়েছে সানশাইন? পানি খাবি? মেয়েটাকে উত্তর দেবার সুযোগ দিল না রৌদ্র। সে তড়িঘড়ি করে সামনেরটি টেবিল থেকে এক গ্লাস পানি উঠিয়ে মেয়েটার মুখের সামনে ধরে। অরিনও আর ৭-৫ না ভেবে গটগট করে গিলে নেয় পানিটুকু। মেয়েটার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে এ মুহূর্তে পানিটা ঠিক কি পরিমাণ দরকার ছিল তার। অরিন পানি খেয়ে গ্লাসটা রৌদ্রের হাতে দেয়। তারপর হাত বাড়িয়ে নিজের ঠোঁটগুলো মুছতে নিলে আবারও বাদ সাধে পাগল ছেলেটা। অরিন জিজ্ঞাসু চোখে তাকিয়ে রৌদ্রের দিকে।
আর রৌদ্র? তার ঘোরলাগা দৃষ্টি আটকে আছে মেয়েটার সিক্ত অধৈর্যগোলের পানে। কিয়তক্ষণ বাদে নিজেদের মধ্যকার দূরত্ব আরও কিছুটা ঘুচিয়ে নেয় রৌদ্র। তা দেখে অরিন খানিকটা ভরকে গিয়ে পেছাতে গেলে রৌদ্র তার ঘাড় চেপে ধরে আলতো হাতে নেশালো কণ্ঠে বলে, এমন করিস না। কথাটা শেষ হবার পরপরই অরিন কাপা কাপা গলায় বলে, আমি আসি ডাক্তার সাহেব। রৌদ্র কি শুনল সে কথা? কে জানে। ছেলেটার হাবভাবে তো তা মনে হচ্ছে না। তার নেশাক্ত আখিদয় যে বোধ হয়ে আছে অরিনের ওষ্ঠের ভাঁজে। সে ধীরে ধীরে নিজের মুখটা এগিয়ে আনে অরিনের মুখের কাছে। মেয়েটার ওষ্ঠপুটে নজর রেখে কেমন যেন অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, একটা চুমু খাই যান। তৎক্ষণাৎ এক শীতল স্রোত নেমে আসে অরিনের শিরদাঁড়া বেয়ে। পেটে ডানে ঝাপটায় হাজারো নামনা জানা প্রজাপতির দল। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা নৃত্য তুলতে ব্যস্ত যেন। হাত পায়ের সাথে সাথে মাথাটাও বুঝি অবশ হয়ে আসে মেয়েটার। সে ক্ষণে ক্ষণে শুষ্ক ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করতে, কিন্তু সেটা কি আর আদৌ সম্ভব এ মুহূর্তে? অরিন কিছু একটা বলার জন্য ঠোঁট নাড়তেই সেখানে আঙুল চেপে ধরে রৌদ্র। বলে, হুশোস, আজ আর কোন কথা নয় সানশাইন। বলেই মেয়েটাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে হেঁচকা টানে নিজের একেবারে কাছে নিয়ে আসে রৌদ্র। মেয়েটার ঠোঁটের দিকে এগোবে তার আগেই অরিন কিছুটা ফাঁক পেয়ে চট করে উঠে দাঁড়ায় রৌদ্রের কোল থেকে। এহেন কাণ্ডে রৌদ্রের মেজাজ চটে যায় মুহূর্তে। তবুও মনের সুপ্ত রাগকে কন্ট্রোল করে মেয়েটার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি হয়েছে? অরিনের কাছ থেকে জবাব আসলো না কোনো। সে কাপা শরীরে তৎনগদ পেছনে ঘুরে। তারপর কালবিলম্ব না করে এগিয়ে যায় দরজার কাছে। এদিকে তার এমন চলে যাওয়া বসা ছেড়ে উঠে দাঁড়ায় রৌদ্র। পরনের কালো ট্রাউজারটার পকেটে হাত গুজে ভরাট কণ্ঠে ডাক দেয়, এই যে মিস অরিন। উফস, ইটস মাই বেড। শুনছেন সানশাইন? দ্রুত কদমে হাঁটতে থাকা পাদুটো সহসা থমকে যায় অষ্টাদশীর। হৃৎপিণ্ডটা কেমন ছলাৎ করে ওঠে লোকটার মুখের নিঃসৃত বাণী শুনে। শরীরে বয়ে যায় এক নাম না জানা শিহরণ। অষ্টাদশীর কোনরূপ পাত্তা না পেয়ে ধৈর্য হারায় রৌদ্র। ভ্রুকুটি করে এগিয়ে আসে জোরালো কদমে। মেয়েটার ঠিক পেছনে দাঁড়িয়ে আলতো করে তার হাত দুটোতে নিজের হাত দিয়ে স্লাইড করতে থাকে সে। অরিন সঙ্গে সঙ্গে খপ করে চেপে ধরে নিজের জামার একাংশ। চোখ দুটো কুঁচকে ফেলেছে সেইকবেই। রৌদ্র এবার আরেক ধাপ এগোল। মেয়েটার বেঁধে রাখা চুলগুলো আলগোছে খুলে দিল। ফলে কালো সিল্কি চুলগুলো ঝপঝপিয়ে নেমে পিঠ ঢেকে ফেলল মেয়েটার। রৌদ্র নিজের নাক এগিয়ে এনে প্রাণভরে মেয়েটার চুলের মনমাতানো সৌরভ টেনে নিল। কথায় আছে, মেয়েদের চুলে নাকি এক অদ্ভুত রকমের মিষ্টি ঘ্রাণ থাকে। কথাটা যেন আজ হাতে নাতে প্রমাণ পেল রৌদ্র। সে মেয়েটার চুলগুলোর মাঝ বরাবর আলতো হাতে চেপে ধরে নিজের বুক বরাবর মেয়েটাকে টেনে নিয়ে আসে। তারপর অরিনের ঘাড় হতে চুলগুলো সরিয়ে নিয়ে সেখানে মুখ গুজে দিল রৌদ্র। অরিনের বুঝি এখন মরিমরি অবস্থা। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে অনবরত। রৌদ্র অরিনের ঘাড়ে আলতো করে নাক ঘষতে থাকে। কিয়তক্ষণ বাদে সেখানে একে একে চুমুতে ভরিয়ে তোলে। তারপর মেয়েটার ঘাড় বেয়ে কান অবধি উঠে আসে তার মুখ। পরক্ষণেই মৃদু কামড় বসায় অরিনের কানের পিঠে। এবার আর চুপ থাকতে পারল না অরিন। মেয়েটার মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসে, উফ। রৌদ্র থামল না। হাত বাড়িয়ে মেয়েটার কনুই ধরে নিজের দিকে ঘোরায়। দেখতে পায়, অষ্টাদশীর তিরতির করে কাঁপতে থাকা বন্ধ নেত্রযুগল। নাকের ওপরটা বুঝি ঘামের ফোঁটা ফোঁটা বিন্দুতে আচ্ছাদিত। ঘরের সফেদ আলোর ঝলকানিতে ঘামের বিন্দুগুলো যেন এক একটা মুক্তার মতো দেখাচ্ছে। রৌদ্র থমকায়। আবারও খেই হারায় নিজের। অজান্তেই কখন যেন নিজেদের মাঝের বেশ কিছুটা দূরত্ব সদর্পণে ঘুচিয়ে ফেলেছে ছেলেটা। সেদিকে কি তার বিন্দুমাত্র খেয়াল আছে? রৌদ্র মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে নিজের প্রাণভোমরার দিকে। আর মেয়েটা? সেই নেত্রযুগল বন্ধ করেছে,
আর তো নামই নিচ্ছে না খোলার। অরিন খেয়াল করল তার মুখের ওপর মানুষটার গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। অরিন ভরকায় তবুও চোখ মেলে না। মনে মনে ভাবছে, লোকটা কি তাহলে তার খুব কাছে দাঁড়িয়ে? অরিনের একবার ইচ্ছে হলো চোখ মেলে দেখার। কিন্তু সেই সাহস হলে তো। মানুষটা তার সামনে আসলো কি জানি তার কি হয়। এই যেমন এখন হচ্ছে। না পারছে মানুষটাকে দূরে ঠেলে দিতে, আর না পারছে তাকে কাছে টেনে নিতে। আচ্ছা, এখন তো তারা স্বামী স্ত্রী। তাহলে তবুও কেন তার মাঝে এত দ্বিধা? রৌদ্র এখনও ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে। তার বেহায়া চোখ দুটো বারে বারে ঘুরে ফিরে ওই তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠদ্বয়ের দিকেই আবদ্ধ হচ্ছে। রৌদ্র এবার হাঁসফাঁস করে। গলাটা কেমন হুট করে শুকিয়ে কাঠ হয়ে আসছে ছেলেটার। এ কি অবস্থা হচ্ছে ওর? রৌদ্র এবার ঘটাল আরেক কাণ্ড। নিজের শীতল হাতটি উঠিয়ে আলতো করে অরিনের গালে রাখল। গালে এমন শীতল স্পর্শ পেয়ে আরেক দফা কেঁপে ওঠে মেয়েটা। তৎক্ষণাৎ খামচে ধরে জামার দুপাশ। ঠিক তখনই তার কানে আসে এক অবিশ্বাস্য ঘোর লাগা কণ্ঠের ফিসফিসানি আবদার। সানশাইন, আমার খুব তেষ্টা পেয়েছে রে, প্লিজ একটু শান্তি দে আমায়। তোর ওই সুন্দর ঠোঁটে একটা মিষ্টি চুমু খাই না প্লিজ। কি শুনল অরিন? ফট করে চোখ মেলে তাকালো মেয়েটা। চোখে মুখে তার আকাশসম চমকের রেশ। কথাটা প্রথম যখন কানে এলো তখন এক মুহূর্তের জন্য অরিনের মনে হয়েছিল, মানুষটা এতটা অধৈর্য হল কবে থেকে? না, মেয়েটার অবিশ্বাসের রেশ আর বেশিক্ষণ টিকল না। তার আগেই কর্ণগোচর হল ঠিক আগের ন্যায় ঘোরলাগা কণ্ঠ। সানশাইন, একটা চুমু খাই না প্লিজ। কথা দিচ্ছি একটাই খাবো। এবার অন্তত একটা চুমু খেতে দে। অরিন কি বলবে বুঝে আসছে না মেয়েটার। সে কেমন হতবিহব্বল হয়ে তাকিয়ে আছে রৌদ্রের পানে। খানিকক্ষণ বাদে নিজের সকল হতবিহব্বলতা একপাশে রেখে বিচলিত কণ্ঠে অরিন বলে, আপনি এতটা অধৈর্য হলেন কবে থেকে ডাক্তার সাহেব? এটা সত্যিই আপনি তো? অন্য সময় হলে হয়তো রৌদ্র কিছুটা বিরক্ত হতো। কিন্তু এ মুহূর্তে তার বুঝি মজাই লাগল কথাটা শুনতে। রৌদ্র চোখে মুখে দুষ্টভাব এনে অরিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, একটু চেক করে দেখতো এটা আমি কি না। অরিন কিছু বলবে কিন্তু তার আগেই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। রৌদ্র তাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজ উদ্বেগে আঁকড়ে ধরল মেয়েটার গোলাপি অধর জোড়া। হঠাৎ আক্রমণে ভরকায় অরিন। পেটে কেমন গুড়গুড় করছে তার। শরীরে হচ্ছে অনিয়ন্ত্রিত কম্পন। ধরে রাখা জামার অংশগুলোও কেমন কাঁপছে। প্রথমবার কোন পুরুষের স্পর্শ, তাও আবার এত কাছ থেকে, এমনটা হবার নয় কি? অরিনের এমন অবস্থা সবটাই অবলোকন করল রৌদ্র। নিজের কাজ বহাল রেখে মেয়েটার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়ে নেয় সে। অতঃপর হাত দুটোকে উঠিয়ে দেয় নিজের ঘাড়ের ওপর। অরিনের কি হল? মেয়েটা কেমন জড় বস্তুর ন্যায় দাঁড়িয়ে আছে। হাত দুটো মনে হচ্ছে অসাড় হয়ে আসছে এখন। কিছুক্ষণ বাদে রৌদ্র তার ওষ্ঠদ্বয় ছেড়ে দেয়। অরিনের মুখটা নিজের খসখসে দুহাতের আজলায় নিয়ে নেয়। অরিনের কপালে নিজের কপাল ঠেকিয়ে অস্থির হয়ে বলতে থাকে, রেসপন্স করো না সানশাইন, প্লিজ রেসপন্স কর। অতঃপর চোখের পলকে পাগল ছেলেটা আবারও মত্ত হল নিজের কাজে। প্রায় মিনিটের ব্যবধানে অরিনও কেমন রেসপন্স করতে শুরু করল। তার রেসপন্স পাওয়া মাত্র রৌদ্র বুঝি খেই হারিয়ে দ্বিগুণ পাগল হল। উন্মাদের মতো কাজ চালাল নিজের ওষ্ঠপুটের। তার ওপর মেয়েটার পিঠের ওপর নিজের অবাধ্য হাতের বিচরণ তো আছেই। অরিন যেন নিজেকে এক অন্য অনুভূতিতে হারিয়ে ফেলেছে ক্রমাগত। কি হচ্ছে তার সাথে? কেন মানুষটাকে আটকাতে চেয়েও পারছে না ও? কেন নিজেকে তার সংস্পর্শে পেয়ে উন্মাদ মনে হচ্ছে? কেন সেও সায় দিচ্ছে এই উন্মাদনায়? না, এতগুলো প্রশ্নের একটারও কোন উত্তর পেল না মেয়েটা। সে চোখ বন্ধ করে অনুভব করে যাচ্ছে রৌদ্রের করা প্রতিটি স্পর্শ। প্রায় মিনিট পাঁচেক পর অরিনের নিঃশ্বাস আটকে আসে। হাঁসফাঁস করতে থাকে মেয়েটা।
তার ওমন হাঁসফাঁস দেখে রৌদ্র তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে ব্যাকুলের মতো লম্বা লম্বা শ্বাস নিতে থাকে মেয়েটা। ওদিকে রৌদ্র অস্থির। সে আবারও অরিনের মুখটা হাতের আজলায় নিয়ে অস্থির হয়ে বলল, সানশাইন, প্লিজ আরেকবার, প্লিজ যান। অরিনের এবার মেজাজ খারাপ হয়। মুখ ফুটে কিছু বলবে তার আগেই রৌদ্র তার ঠোঁটের ওপর আঙুল চেপে ধরে। ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, হুসুস, এখন আর কথা নয়, চলো। বলেই সে আবারও দখল করে নিল অরিনের ঠোঁটযুগল। অরিন একবার চাইল রেসপন্স করবে না, কিন্তু তার মন সেটাই সায় দিল। তো এই বদ্ধ উন্মাদের উন্মাদনায় সায় না দিয়ে উপায় আছে তার? অধরজোড়ার কাজ বহাল রেখেই রৌদ্র এবার অরিনকে কোলে তুলে নেয়। অরিন ভরকে গিয়ে তার পা দুটো দিয়ে রৌদ্রের কোমর পেঁচিয়ে ধরে। রৌদ্র সেদিকে চেয়ে মৃদু হাসে। অতপর নিজের গভীর আশ্লেষ অরিনের অধরে চালানো অবস্থায় তাকে বিছানায় শুইয়ে দেয়। আগের চেয়ে দ্বিগুণ আশ্লেষে নিজেকে হারিয়ে ফেলে অরিনের অধর মাঝে। তার অবাধ্য হাতের বিচরণ অরিনের সম্পূর্ণ সর্বাঙ্গে। এহেন অবাধ্য হাতের বিচরণে মেয়েটা আবারও কেঁপে ওঠে। বুকটায় কেমন ধরাস ধরাস শব্দ হচ্ছে, মাথাটাও কেমন ভো ভো করে ঘুরছে। অরিন নিজেকে সামলাতে না পেরে রৌদ্রের ঘাড়ে নখ দাবিয়ে দেয়। এতে বুঝি আরেক দফা খেয়েই হারালো ছেলেটা। অধর ছেড়ে দিয়ে মুখ নিয়ে আসে অরিনের গলার ভাঁজে। ছোট ছোট চুমুতে কাঁপিয়ে তুলে মেয়েটাকে। কিয়তক্ষণ বাদে সেখানে মৃদু কামড় বসায় রৌদ্র। তক্ষুনি মৃদু শীতকার ভেসে আসে অরিনের থেকে। রৌদ্র মেয়েটার কণ্ঠদেশে মুখ রেখেই বলে ওঠে, তুই জানিস না সানশাইন, কতটা তীব্রভাবে চাই তোকে। রৌদ্রের কণ্ঠ কাঁপছে। তার আঙুল অরিনের চিবুক তুলে ধরল, চোখ রাখল মেয়েটার ঘোলাটে চোখে। তোর এক একটা ঘন নিঃশ্বাস আমাকে উন্মাদ করে তোলে যান। অরিনের কি হলো কে জানে। সে কেমন আলতো করে হাত রাখল রৌদ্রের গালের ওপর। রৌদ্র সেই হাতটা সযত্নে চেপে ধরে ঠোঁট ছোঁয়ায়। মেয়েটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাকুল হয়ে বলতে লাগল, সানশাইন, তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিল, তুই কি খুব রাগ করবি? বল না, খুব রাগ করবি? অরিন নির্বাক। চোখ যেন চটগাছে রূপান্তরিত হয়েছে মেয়েটার। সকল ঘোর যেন এ কথাটা শোনামাত্র নিমিষেই ফুরুত। মেয়েটা আমতা আমতা করে কোনোরকমে বলল, ডাক্তার সাহেব, প্লিজ। রৌদ্র এবার সরু দৃষ্টি ফেলে অরিনের ওপর। সন্দিহান গলায় শুধায়, তুই কি রেডি না সানশাইন? অগত্যা এমন কথার পিঠে মৌন রইল অরিন। চোখ বুজে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে সে। রৌদ্র বুঝি নিজের উত্তর পেয়ে গেল ইতোমধ্যে। সে কিউতকাল মেয়েটার দিকে তাকিয়ে উঠে পড়ে তার উপর থেকে। অতপর মেয়েটার হাত ধরে তাকেও উঠিয়ে বসিয়ে দেয় বিছানায়। অরিন মাথা নিচু করে বসে রইল। হয়তো লজ্জা কিংবা দ্বিধা। রৌদ্র বেশ বুঝল মেয়েটার মনের অবস্থা। সে অরিনকে বুকে জড়িয়ে নিল। মেয়েটাকে অভয় দিয়ে বলতে লাগল, মনে এতটা দ্বিধা রাখতে হবে না সানশাইন। আমি সরি সোনা। নিজেকে কেমন কন্ট্রোললেস করে ফেলেছি ইতোমধ্যে। যাই হোক, আজকে কথা দিচ্ছি জান, যতদিন তুই নিজ থেকে আমাকে না চাইবি ততদিন আমি তোর এতটা কাছাকাছি আসব না। তড়িৎ মাথা উঠায় অরিন। তার এহেন ছলছল চোখজোড়া দেখে রৌদ্র স্মিত হাসল। বলল, ধুর বোকা, আবার কাঁদছিস কেন? আপনি আমার ওপর রাগ নিয়ে এসব বলছেন তাই না? রৌদ্র এবার খানিকটা জোরেই হাসল। মেয়েটার গাল দুটো টেনে দিয়ে বলল, আরে না, আমার এমন মিষ্টি একটা বউয়ের ওপর রাগ করে কি আর থাকা যায়? এহেন কথায় খানিকটা লজ্জা পেল অরিন। সে মাথা নিচু রেখে লজ্জালু হাসে। তা দেখে রৌদ্র ভরাট কণ্ঠে বলে, অপেক্ষা করে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে অপেক্ষাই শ্রেয় সানশাইন। চলবে ইনশাআল্লাহ।